যেখানে পথ চলা শুরু দ্বিতীয় পর্ব। সাদিয়া মেহরোজ। গরম পড়েছে ভীষণ। অতিরিক্ত গরমে নাস্তা নাবুদ তিরু। তাদের নতুন রুমটায় এসি নেই, সেট করা হয়নি এখনও। মাত্রাতিরিক্ত গরমের জ্বালাতনে তিরু এই রাতের বেলা গোসল করেছে এক প্রকার বাধ্য হয়ে। হাতে ভেজা টাওয়েলটা ব্যালকনিতে মেলে দিয়ে তিরু চঞ্চল পায়ে রুমে এসে বসল। তপ্ত শ্বাস ফেলে বিছানায় এলিয়ে দিল দেহ। ক্লান্ততা আষ্টেপৃষ্ঠে জাপটে ধরেছে তাকে। অবসন্ন মনে চোখ দুটো মুদে নিতেই ও খেয়াল করে শুনল পদশব্দ। কেউ আসছে এদিকটায়। এই সময় কে এলো? আরণ রুমের বাইরে দাঁড়িয়ে ঠক ঠক শব্দ করল দরজায়। হাঁক ছেড়ে ডেকে উঠল, তিরু, তিরু। তিরু ঝট করে উঠে বসল। গায়ের ওড়নাটা টেনে টুনে ঠিকভাবে করে জবাব দিল, ভেতরে আসুন। পা বাড়ায় আরণ। দরজাটা খুলতেই চক্ষু সম্মুখে ভেসে ওঠে তিরু স্নিগ্ধ মুখশ্রী। টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। ফ্লোর ভিজে একাকার। দৃশ্যটা দেখা মাত্র কপালে বল্লি রেখা উদয় হলো আরণের। মেয়েটা তো দেখছি ধারণার থেকেও বড্ড বেশি কেয়ারলেস। লোক এসেছে, এসি লাগাবে। কষ্ট করে আপনি আমার রুমে গিয়ে একটু বসুন, বেশি দেরি লাগবে না। ভাবনা ঠেলে চট করে বলে উঠল আরণ। তিরুর বুকটা চিরে বের হলো একটা দীর্ঘ লম্বা নিঃশ্বাস। তার ছোট বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে এখন কাঁদতে বসতে ইচ্ছে করছে। জেদ ধরে বলতে মন চাইছে, যাব না আমি। দূর হন আপনি। বলা হলো না। সে বাধ্য মেয়ের ন্যায় রুম থেকে বেরিয়ে এলো কেবল ধীর পায়ে। আরণের রুমে এসে আশপাশ না দেখে তিরু ফের বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়ল। ঘুমিয়েই পড়েছিল, কিন্তু কিয়ৎক্ষণ বাদে আরণের এক ধারে ডাকাডাকিতে বিরক্ত হয়ে চোখ খুলে চেঁচালো, হচ্ছেটা কি? ঘুমোতে দিন না আমায়, দোহাই লাগে। আরণ অদ্ভুত নজরে তাকালো। নম্র গলার স্বর এবার গম্ভীর শোনালো, উঠুন তিরু, খেতে হবে। প্লেট শব্দ করে টি টেবিলে রেখে আরণ বের হয়ে যাচ্ছিল। যেতে যেতে ভারী বিরক্ত ধরা গলায় বলে উঠল, মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চাকে বিয়ে করেছি। বিরক্তিকর। তিরু অবাধ্যতা যার রক্তে মিশে, সেই মেয়েটা কেন যেন আরণের ব্যাপার আসতেই আর অবাধ্য হতে পারে না। অদ্ভুত সুন্দর লোকটার সব কথা তার মানতে ইচ্ছে করে। কি আশ্চর্যজনক ব্যাপার! তিরু কি তবে স্বামী পাগল বউ হয়ে গেল নাকি? আরণটাই এমন। এই ছেলেটার অবাধ্য কারোরই হতে বোধহয় ইচ্ছে করবে না। খাবার হিসেবে তিরুকে দেওয়া হয়েছে বার্গেট, ফ্রুট কাস্টার্ড, অরেঞ্জ জুস আর একটা ডিম। রাতের বেলা এখানে মূলত এইসবই খাওয়া হয়। বার্গেট প্যারিসের একটা জনপ্রিয় খাবারের মধ্যে পড়ে, যা আসলে দেখতে অনেকটা লম্বা পাউরুটির মতো। এমন লম্বা শক্ত পাউরুটি খেতে যে এতটা দারুণ সুস্বাদু হয়, তিরু তা প্রথম দিন যেদিন খেয়েছিল তখন ভাবেওনি একবার। খাওয়া দাওয়া করতে বেশি সময় লাগেনি তার। খাবার শেষ হতেই তিরু চট করে মনে পড়ল আরণের কথা। ছেলেটা খেয়েছে কিনা তা জিজ্ঞেস করা হলো না। কি বিশ্রী কাণ্ড! জিজ্ঞেস করা উচিত ছিল না একবার? রুমের বাইরে বেরোলো তিরু। উপরতলাটা ধুধু করছে। কেমন গা ছমছমে পরিবেশ। আধারে ছেয়ে থাকা করিডোর দেখে তিরুর গা কেঁপে উঠল। সারা জীবন মানুষের মাঝে থেকে আসা তিরু এখন আর ফাঁকা বিরান পরিবেশ মেনে নিতে পারে না। কষ্ট হয় তার, কেমন ভয় ভয় লাগে, একাকী অনুভূত হয়।
আর তিরু জীবনে একটা জিনিসকে প্রচণ্ড ভয় পায়, তা হচ্ছে একাকিত্ব। নিচতলায় আসার পর তিরুর দর্শন মেলে আরণের। ছেলেটা সোফায় মাথা এলিয়ে চোখ বুজে আছে। দেখে মনে হচ্ছে রাজ্যের ক্লান্তি নেমে এসেছে তার মুখশ্রীতে। মায়া হলো তিরুর ভীষণ। ও এগোলো, জড়তা নিয়ে আরণের কাঁধে হাত রেখে নম্র গলায় শুধালো, আরণ শুনছেন? ঝট করে চোখের পল্লব উন্মুক্ত করে তিরুর পানে চাইল আরণ, নিজে অদ্ভুত সুন্দর চোখ দুটি দিয়ে। প্রশ্ন ছুড়ল, খেয়েছেন? ঘন ঘন মাথা নেড়ে সাই জানায় তিরু, বলে, আপনি খেয়েছেন? খেয়েছি, আমি এখন ঘুমোবো। আপনি কি জেগে থাকবেন আরও সময়? না, আমিও ঘুমোতে যাচ্ছিলাম। আরণ উঠে দাঁড়ালো, বলল না কিছু। হাঁটার গতি তার কিয়ৎ অস্বাভাবিক ঠেকল তিরুর নিকট। কণ্ঠস্বরটাও কেমন যেন লাগছিল। তার মনে হলো ছেলেটা অসুস্থ। বিছানায় শুয়ে পড়তেই কেমন অস্বস্তি ঘিরে ধরল তিরুকে। শ্বাস রুখে আসতে চাইল। জীবনে প্রথম একজন পুরুষের সাথে বেড শেয়ার করে ঘুমাচ্ছে। অদ্ভুত অভিজ্ঞতা। ভালো লাগছে না তিরুর নিকট। পাশ ফিরে শুতেই ফোন বাজল। তিরুর না, আরণ উঠে ফোন হাতে নেয়। ক্ষণেকে আরণের মুখশ্রী জুড়ে শোভা পাওয়া গম্ভীরতা উবে যায়। কেমন উজ্জ্বল হয়ে ওঠে মুখবয়ব। কৌতূহলী হয় তিরু, কে ফোন দিল, কার জন্য আরণের মুখশ্রীর এই পরিবর্তন। আব্বা ভালো আছেন? আরণ হেসে শুধালো। তিরুর বোধগম্য হলো কলদাতা ব্যক্তি কে। তবে লহমায় ফের আরণের মুখশ্রী জুড়ে আধার রাত শুরু হয়। অস্পষ্ট মলিনতা ছেয়ে যেতে থাকে আস্তে ধীরে। ও টের পাচ্ছে আরণ নিচু গলায় আকুতি মিনতি করছে, অনুরোধ জানাচ্ছে, কিন্তু কি তা অস্পষ্ট। তিরুর অন্তঃকরণে চিন্তার উপদ্রব হলো। মনে করল পিছে ফেলে আসা দিনগুলোর কথা। তার মনে আছে ফুপি বলেছিল আরণের বদলে যাওয়ার কারণ, অদ্ভুত বিষণ্ণতার কারণটা পরিবার। সে ভেবেছিল আরণের মা অর্থাৎ তার শাশুড়ি মা মারা যাওয়ার ঘটনায় আরণের এরূপ অবস্থা। কিন্তু আজ মনে হচ্ছে তার ধারণা ভুল। গড়বড়টা হয়তো অন্য কোথাও রয়েছে। আরণ ফোন কেটে এসে তিরুর পাশে শুয়ে পড়ে। কতক্ষণ অস্থির মনে এপাশ ওপাশ করে, ঘুমোয় না। আরণের ঘন ঘন নড়াচড়াতে তিরুর ঘুমে ব্যাঘাত ঘটছে। ও চোখ খুলে জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? আরণ কপাল থেকে হাত সরালো, তাকালো তিরুর পানে। আকাশে আজ মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো এসে পড়ছে তিরুর পুরো গা জুড়ে। অন্যমনস্ক হয়ে পড়ে আরণ, হয়ে যায় অবিন্যস্ত। নিজেকে দমিয়ে রাখার শত চেষ্টা তার বিফলে যায়। জরাক্রান্ত চোখে তিরুকে পরখ করতে করতে এগিয়ে যায় সন্নিকটে। নিজের উত্তপ্ত দেহের সাথে নমনীয় তিরুকে মিশিয়ে নিয়ে উদ্ভ্রান্তের ন্যায় বলে, আমায় একটু ছুতে দাও না তোমাকে তিরু। সত্যি বলছি, একটুখানি স্পর্শ করব। শান্তি চাই আমার। জাগতিক কষ্ট থেকে কিছুক্ষণের জন্য মুক্তি চাই। আরণের দেহ অস্বাভাবিক উত্তপ্ত। জ্বরে গা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নিবু নিবু চোখে তাকিয়ে তিরু। কিছু বলার সুযোগ হয় না তার। বলা বাহুল্য, সেই সুযোগ আরণ তাকে দিলই না। তিরু চুপ রয়, কথা বলে না। তবে ভেতরে বইছে তার গ্রীষ্মের ঝড়। আরণের মন উচাটন হাঁসফাঁস করছে। অস্থিরতা যেন অস্থিমজ্জায় গেঁথে গিয়েছে তার। গলা শুকিয়ে কাঠ। পানি খেয়েও বিশেষ লাভ হচ্ছে না। ধৈর্যহারা হয় আরণ। চেয়ার ছেড়ে পায়চারি শুরু করে। হাত মুষ্টিবদ্ধ করে ক্ষোভ নিয়ে আপন মনে শুধায়,
কিভাবে আমি এতটা নিকৃষ্টের মতো কাজ করতে পারলাম? কিভাবে? আল্লাহ। কাল রাতের ঘটনা আরণকে কুড়ে কুড়ে খাচ্ছে, যন্ত্রণা দিচ্ছে ভীষণ। অপরাধবোধ মন সংকীর্ণ হয়ে আছে তার। অনাকাঙ্ক্ষিত ঘটনাটা অবশ্য পূর্ণতা পায়নি। তার পূর্বে আরণ ছিটকে সরে এসেছিল। গুটিসুটি হয়ে থাকা তিরুকে সরিটারি বলে রাতেই বেরিয়ে গিয়েছিল বাসা থেকে। রাতটা কেটেছে তার বিরান সড়কে। জরাক্রান্ত দেহ নিয়ে রাস্তাতেই বসেছিল। নিজেকে ধিক্কার জানাচ্ছিল বারংবার। অক্ষিপটে ভেসে উঠছিল তিরুর ভীত মুখশ্রী, যা আরণকে করেছে ক্ষতবিক্ষত। মেয়েটার সাথে এ কী করে বসলো? এতটা পাষান্ত আরণ নয়। তিরুটা নিশ্চয় এখন তাকে অমানুষ ভাবছে। থাক, ভাবুক, ভাবাই উচিত। এই কাজের পর তো তাকে অমানুষের কাতারেই ফেলতে হয়। বিপ বিপ প্রখর শব্দ। আরণ পদচারণ থামল। কপাল কুঁচকে পড়া ঘাম টিস্যু দিয়ে পট মুছে নিল। কেউ ভেতরে আসার অনুমতি চাইছে। আরণ তাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়ে চেয়ারে বসল। সামনে তাকাতেই খেয়াল করলো ম্যানেজারকে। ও কৃত্রিম হাসল, জিজ্ঞেস করলো, হ্যালো অ্যালেন, কি অবস্থা? অ্যালেন হাত ভর্তি ফাইলে ঠাসা। সে আস্তে ধীরে হেঁটে এসেই ফাইল রাখলো টেবিলে। সব ভালো স্যার। ঝরঝরে হাসি দিয়ে নিজের মাতৃভাষায় প্রত্যুত্তর করে অ্যালেন। একটুখানি থেমে পুনরায় যোগ করে, স্যার, ফাইলগুলো একটু দেখে দিলে ভালো হতো। এই মাসের হিসেব নিকেশের তথ্য রয়েছে। তাছাড়া কিছু অর্ডারও করা হয়েছে। তারও হিসেব এখানে আছে। আপনি দেখে সাইন করে দিলে ভালো হতো। ফাইল হাতে নিতে নিতে আরণ শুধালো, ওকে, সাইন করে দেব, তুমি এখন যেতে পারো। অ্যালেন জায়গাটা ছেড়ে চলে যায়। আরণ চেষ্টা করে কাজে মনোনিবেশ করার। সকাল থেকে এ পর্যন্ত তার সময় কেটেছে অস্থিরতায়। আজ কাজের কাজ কিছুই করতে পারেনি বলতে গেলে। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে চটজলদি ফাইলের পিপিলিকার ন্যায় ছোট ছোট অক্ষরগুলিতে চোখ বুলায়। বিকেল হয়েছে, সন্ধ্যায় বাড়ি ফেরা দরকার। কাল থেকে নিরুদ্দেশ্যে। একবার বাসায় খোঁজ নেওয়া প্রয়োজন। বাড়ির পেছনটা ভুতুড়ে। যতদূর চোখ যায় কেবল ঝোপঝাড়ি নজরে পড়ে। বড় বড় গাছপালাগুলো বাতাসে নৃত্য করে শোষক শব্দ করে অদ্ভুত ভুতুড়ে শব্দের আবির্ভাব ঘটায়। ভূমিতে ঠাসা ঠাসা পাতা, যেন মরা পাতার গালিচা। সোনালি রোদ্দুর সেই পাতায় কিরণ ফেলে দ্যুতি ছড়ায়। বেশ কিছু পাইন ট্রি কেটে ফেলা হচ্ছে। কেন কাটা হচ্ছে তা তিরুর জানা নেই। এখন তো ক্রিসমাস সিজনও না, তবু কেন তারা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে তা জানা নেই কারোর। প্যারিসে খুব বেশি প্রয়োজন না হলে গাছ কাটা হয় না। এখানে অকারণে গাছ কাটা গুরুতর পাপ। অকারণে গাছ কাটতে দেখলেই তাকে ধরে কঠিন শাস্তি দেওয়া হয়। তিরু কণ্ঠে খাদ নামিয়ে প্রশ্ন করল, ওরা গাছ কাটছে কেন প্রিয়? প্রিয় ফুল গাছে পানি দিচ্ছিল। তিরুর প্রশ্ন শুনে কাজ থামিয়ে সে সন্নিকটে এগোলো। সামনের দৃশ্য দেখে বলে উঠল, সম্ভবত ক্রিসমাস ট্রি তৈরি করার জন্য। কিন্তু ক্রিসমাস তো ডিসেম্বরে, না? এখন তো কেবলমাত্র মার্চ মাস চলছে। হ্যাঁ, কিন্তু ওরা ক্রিসমাস আসার আগেই ওদের সুপার শপে ক্রিসমাস ট্রি তৈরি করে সাজিয়ে রাখে। সরকার থেকেও অনুমোদন নিয়েছে ওরা। তিরু ঠোঁট বাঁকায়। অদ্ভুত তো। প্রিয় বাংলাদেশি, থাকতো আরণদের গ্রামেই। প্রায় 1 বছর হতে চলল সে প্যারিসে এসেছে। আরণে এনেছে তাকে। ছোট বোনের মতো স্নেহ করে সে প্রিয়কে। তাদের পরিবারের দুরবস্থা দেখে প্রিয় এবং ওর সমবয়সী ভাই অন্তিককে আরণের সাথে নিয়ে যাওয়ার শক্তপোক্ত আবদার করে বসে ওদের মা। আরণ অবশ্য নিয়ে আসতে চাইছিল না, বলেছিল দেশেই ভালো একটা কাজের ব্যবস্থা করে দেবে। কিন্তু প্রিয়র মা শুনলে তো। সেই থেকে প্রিয় আর আন্তিক এখানেই থাকে।
অন্তিক আরনের রেস্টুরেন্টে কাজ করলেও প্রিয়কে আরন কাজ করতে দেয়নি বাইরে। ও বলতে গেলে ফ্রিতেই থাকে এ বাড়িতে। মাঝে মধ্যে আরন খুব বেশি রাতে বাড়ি ফিরলে রাতের রান্নাটা সে নিজেই করে, ব্যাস এই তার কাজ। ভাবি, তোমার চুল থেকে তো পানি পড়ছে, চুল মোছো জলদি। অবেলায় গোসল করেছে তিরু। পুরো দিনটা তার কেটেছে ব্যস্ততায়। রুম সেট আপ করার কাজ শেষ হয়েছে কিয়ৎপূর্বে। প্রিয়কে পাঠিয়েছে আরন তার কাজে সাহায্যের জন্য। আরও দুজন অবশ্য ছিল সঙ্গে, তবে তারা পুরুষ। ভারী জিনিসপত্র সেট আপ করে তারা চলে গিয়েছে দুপুরেই। বাকি সময়টা প্রিয়কে সঙ্গে করে কেটেছে তিরু। অলস হাতে চুল ছুঁয়ে তিরু নম্র গলায় বলল, ভাগ্যিস তুমি ছিলে প্রিয়, নয়তো এখন হয়তো বা দাঁড়ানোর শক্তিটা অবধি পেতাম না। প্রিয় একগাল হাসল, বলল, এখন থেকে প্রতিদিন আমাকে পাবে ভাবি। এই কয়েকদিন একটু ঘোরাঘুরির ওপর ছিলাম, আরন ভাই জোর করে ঘুরতে পাঠালো। অবশ্য আমার অনেক দিনের শখ, জানো ভাবি, পুরো প্যারিস ঘুরে দেখব। আরন ভাইয়ের জন্য শখটা পূরণ হলো। ভাইয়া যে আরও কত ঋণী করবে আমাদের। সেইবার যখন বাবা পঙ্গু হয়ে গেলেন, আমাদের পরিবারের হাল ধরার মতো এক আমি আর অন্তিক। দেশে চাকরি পাচ্ছিলাম না মন মতো, পড়াশোনাটাও করা হয়নি নিম্নবিত্ত বলে। ওই সময় শহর ছেড়ে গ্রামে এলাম, দেখা হলো আরন ভাইয়ের সাথে। চলে এলাম এখানে আমি আর অন্তিক। আল্লাহ তাআলা ভালোই রেখেছেন এখন ভাবি। বাবা চিকিৎসাও চলছে, মাকে 3 বেলা খাওয়াতে পারছি। আর কি চাই জীবনে। আরন ভাই আমার মতো অনেক মানুষকে গ্রাম থেকে নিয়ে এসে নিজের রেস্টুরেন্টে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো অসহায় মানুষগুলোর জীবন চলার মতো একটা পথ তৈরি করে দিয়েছেন। ভাইয়ের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাবি। তুমি খুব ভাগ্যবান মানুষ জানো তিরু ভাবি। আরন ভাইয়ের মতো একটা মানুষ আল্লাহ তোমার কপালে লিখে রেখেছেন। প্রিয় থামলো একটু, দম ফেলে পুনরায় বলল, অবশ্য আরন ভাইও লাকি, তোমার মতো একজন ভালো মানুষ পেয়েছে বলে কথা। তিরু বলল না কিছু, কেবল মৃদু হাসল। ভেজা চুলে টাওয়েল লাগিয়ে আনমনে ভাবতে লাগলো আরনের কথা। অমনি মনে পড়ল তার কাল রাতের ঘটনাটা। আরন যখন তাকে কাছে টেনে নিতে গিয়েছে, ছিটকে দূরে সরে সরি বলে চট করে রুম ছেড়ে পালালো। সেই মুহূর্তে তিরু যারপরনায় অবাক হয়েছিল, তবে সত্যি বলতে স্বস্তিও পেয়েছিল। কারণ আরনের সাথে অতটা ঘনিষ্ঠতার জন্য তার অন্তঃকরণ প্রস্তুত ছিল না। তিরু উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল। ছেলেটার সাথে আজ তার দেখা হয়নি একবারও। কোথায় আছে আরন? আসবে কখন? কাল রাতে যখন ছেলেটার রুম থেকে বেরিয়ে গেল তখন তিরু খোঁজ করেনি তার। সকালবেলা ফাঁকা বাড়ি মিলেছে। তার কিয়ৎক্ষণ পর প্রিয়র আগমনে তিরু বেমালুম ভুলে গেছিল আরনের কথা। মাঝরাতে ঝট করে উঠে বসল তিরু। চোখ লেগে গেছিল তার। আরনের অপেক্ষাতে ছিল। ঘড়িতে সময় দেখে বুঝল প্যারিসে এখন মধ্য রজনীতে ডুবে প্রায়। ও চটজলদি বিছানা ছাড়ল। রুম তো খালি। আরনের ফেরার কথা তো এতক্ষণে। ছেলেটা তবে কি রুমে আসেনি? কোথায় গেল? অদ্ভুত। তিরু গেল আরনের রুমে। সেখানে পাওয়া গেল আরনকে শুয়ে আছে, ঘুমোচ্ছে বোধহয়। তিরু দরজা চাপিয়ে চলে যেতে নেবে, তৎক্ষণাৎ চাপা কণ্ঠে আর্তনাদ বাড়ি খেল তার কর্ণকুহরে। পা বাড়ালো ও, বসলো আরনের পাশে। গায়ে হাত দিতেই বুঝলো আরনের হাড় কাঁপানো জ্বর এসেছে পুনরায়। তিরু তখন মাথায় হাত। এত জ্বর লোকটার, আর সে কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিল। উঠে দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিস আনতে যাবে, তখন হঠাৎ আরনের বিড়বিড়ানো শুনে তার পদচরণ স্তব্ধ হলো। আরন তখন যন্ত্রের মতো আওড়াচ্ছে, বাবা মাকে মারেনি, বাবা মাকে মারেনি। বেশ ভোরবেলা ঘুম থেকে উঠেছে আজ প্রিয়। রাতে আরনকে জ্বরাক্রান্ত দেহে নিয়ে ফিরতে দেখে চিন্তা হচ্ছিল তার।
সকালে ঘুম থেকে উঠেই চটজলদি সে নাস্তা বানাতে লেগে পড়েছে। সব আরুণের পছন্দের খাবার। সকালে যদিও বা ভারী খাবার খাওয়া হয় না এ বাড়িতে, তবুও আরুণের অসুস্থতার কথা মাথায় রেখে প্রিয় খাবারের মেনু বদলেছে। জ্বর হলে রুচি চলে যায়। এই সময় নিশ্চয়ই শাক পাতা নামক হেলদি ফুড খেতে ইচ্ছে করবে না আরুণের। প্রিয় যখন ভারী ব্যস্ত তখন পা টিপে টিপে সেখানে উপস্থিত হয় অন্তিক। চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফুলে, সদ্য ঘুম থেকে ওঠার প্রমাণ দিচ্ছে তার লাল চোখ যুগল। অন্তিক ঠোঁট বাঁকালো, বিমর্ষ গলায় বলে উঠল, কিরে কুমড়া, কি আকাম করছিস? অন্তিক খানিক খেচিয়েই বলেছিল কথাটা। প্রিয় কেঁপে উঠল, তপ্ত চোখে তাকালো অন্তিকের পানে, চিবিয়ে বলল, কুত্তা, থাপড়ে তো দাঁত ফেলায় দেব। এত জোরে চেঁচালি কেন? আমার গলা আমি চিৎকার দিচ্ছি, তোর জামাইয়ের কি? কাজে মনোনিবেশ করল প্রিয়। অন্তিক তা ভীষণ বেয়াদব। এর সাথে কথা বলার মানে নিজের সময় নষ্ট করা। তারা দুজন সমবয়সী, বয়সের পার্থক্য 6 মিনিটের। এক্ষেত্রে প্রিয় বড়, তবে অন্তিক কখনোই তাকে 6 মিনিটের বড় হওয়া হিসেবে ন্যূনতম সম্মানটুকু দেয় না। সব সময় পিছে লেগে ঝগড়া করে। ঝগড়াটে অন্তিক। প্রিয়র মৌনতা ভালো ঠেকছে না অন্তিকের নিকট। ও খোঁচালো প্রিয়কে, কুমড়ো পটাশ আবার রান্না করতে জানে দেখি। ও মা, কি অখাদ্য কুখাদ্য রান্না করছিস দেখি তো একটু। খাবারের দিকে হাত বাড়ালো অন্তিক। বাদ সাধে প্রিয়, নাক সিটকে শুধায়, ছি অন্তিক, তুই ফ্রেশ না হয়ে খাবারে হাত দিস কেন? মুখ ধুতে যা খবিসের বাচ্চা, খবিস। অন্তিক ভ্রু কুচকায়, বলে, তুই আমারে খবিস বললি কেন কুমড়া? দাঁড়া, আমার কাছে যদি আমি বিচার না দিচ্ছি। হনহনিয়ে যেতে লাগলো অন্তিক। প্রিয় হাঁপ ছেড়ে বাঁচে। যাক, বদমাসটা যাচ্ছে তো অন্ততপক্ষে। তীব্র মাথা যন্ত্রণা নিয়ে চোখ খুললে আরুণ। মাথায় কেউ যেন ছুরি দিয়ে আঘাত করছে অনবরত। যন্ত্রণায় শ্বাস রুখে আসার উপক্রম। উঠে বসল ও। ঘোলা দৃষ্টিতে পরখ করল চারপাশ। কি আশ্চর্য, সে ঝাপসা দেখছে কেন? চোখ দুটো বারবার কচলাতে এবার স্পষ্ট হলো দৃষ্টি। আশেপাশে দেখাকালীন আচানক তার চোখটা আটকে গেল পাশে তিরু বসে, ঠিক বসে না, অর্ধ শোয়া হয়ে। ফ্লোরে বসে মাথা এলিয়ে রেখেছে বিছানায়। ঘুমোচ্ছে কি? আরুণের সর্বপ্রথম মনে করার চেষ্টা করল তিরু এখানে কখন আসলো। তৎক্ষণাৎ তার মস্তিষ্ক তাকে স্মরণ করায় কাল রাতের কথা। তীব্র জ্বর, উল্টোপাল্টা প্রলাপ বকছিল যখন, তখনই মেয়েটা তার কাছে এসেছিল। হুঁশ ফেরাতে চেষ্টা চালিয়েছিল, কিন্তু সে হয়েছে ব্যর্থ। আরুণের তখন ভয়াবহ অধঃপতন। তিরু তাকে ডাকা বন্ধ করে জলপট্টি দেওয়া শুরু করলো, মাথা ম্যাসেজ করে দিতে লাগলো। তারপর চোখে নামে রাজ্যের ঘুম। ব্যাস, আর কিছু মনে নেই তার। জ্বরের ঘোরে আবোল তাবোল কি যে বলেছে তাও মনে নেই। আরুণ তিরু সন্নিকটে গেল। মেয়েটা এভাবে কেন ঘুমিয়েছে? রুমে কেন গেল না? ঘাড় ব্যথা হয়েছে নিশ্চয়ই। আরুণ ডাকলো, তিরু, এই তিরু। কিয়ৎ নড়ে চড়ে তিরু আরুণের হাত টেনে তাতে তার তুলতুলে গালটা রাখল। তবুও ঘুম থেকে সে উঠল না। আরুণের অস্বস্তি হলো এবার। দৃষ্টিপাত ফেলল অন্যত্র। এই মেয়েটার দিকে তাকালে তার কেমন অদ্ভুত লাগে, ভীষণ অদ্ভুত। অন্যদিকে দৃষ্টি ফেলে রেখেই আরুণ এবার জোর গলায় চেঁচালো, বিছানায় উঠে ঘুমাও তিরু। কাজ হলো। ঘুম ভেঙেছে তিরুর। আড়মোড়া ভেঙে ডগর ডগর চোখে তাকাতেও ভীষণ চমকালো। গাল তুলে নিল চটপট আরুণের হাতের ওপর থেকে। তারপর ভারী ব্যস্ত হয়ে আরুণের কপালে হাত রেখে শুধালো, জ্বর কমেছে কি? শান্ত নিবিড় দৃষ্টিতে তিরুর ব্যাকুলতার পরিমাণ মাপল আরুণ। ধীর গলায় বলে উঠল, কমেছে। ভোরের দিকেই শরীরে ঘাম দিয়েছিল।
তিরু হাঁপ ছাড়ল। যাক তবে, আপনার ঘন ঘন জ্বর হচ্ছে কেন বলুন তো? আজ একবার হসপিটাল থেকে ঘুরে আসবেন। বিছানা থেকে নামতে নামতে আরুণ জবাব দিল, সিজন চেঞ্জ হলে আমার জ্বর হয়, এটা নতুন কিছু নয়, ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। গিজারটা অন করছি, ঠান্ডা পানি দিয়ে মুখ ধোবেন না কিন্তু, গোসল করারও দরকার নেই, ঠান্ডা পড়ছে। নিজের প্রতি তিরুর বাড়াবাড়ি রকমের যত্ন দেখে আরুণ অসন্তুষ্ট হলো। বলা বাহুল্য অস্বস্তি হচ্ছে তার। এমন যত্ন মা বাদে তাকে কেউ করেনি। হুট করে জীবনে উড়ে এসে জুড়ে বসা নারীর তার প্রতি এরূপ যত্ন আত্মি হজম হলো না। আই নো হাউ টু টেক কেয়ার অফ মাইসেলফ তিরু, ডোন্ট ওয়ারি টু মাচ। দরজা বন্ধের শব্দ হলো। তিরু ঠায় বসে, গাল দুটো লাল হয়ে তার। অপমানিত বোধ হচ্ছে। কার জন্য সে চিন্তা করছে? ছেলেটা তো রীতিমতো তাকে উপেক্ষা করার চেষ্টা চালাচ্ছে বারংবার। তবুও সে ছ্যাঁচড়ার মতো আরুণের পিছু পড়ে থাকে। রুম থেকে বেরোলো ও। যেতে যেতে ভাবল রাতের কথা। আরুণের ওপর আপাতত রাগ হচ্ছে না, সে ভাবছে কাল রাতের কথা। এই পরিবারে যে বিশাল এক রহস্য লুকিয়ে তা সে নিশ্চিত। পুরোদমে চিন্তায় পড়েছে ও। এই বিষয়ে কি আরুণকে সরাসরি প্রশ্ন করা উচিত? আরুণের হাবভাব দেখে তো মনে হচ্ছে না কাল রাতের কথা তার মনে আছে। বাবা কেমন আছে আরুণ? ওনার সাথে তো কথাই হলো না। বাবা ফোনও দিলেন না। উনি কি এখন খুব বেশি অসুস্থ? খাবার টেবিলে উপস্থিত সকলের মুখাবয়বের রেখা পরিবর্তন হলো। প্রিয় এবং অন্তিকের চেহারা হলো ফ্যাকাশে। আরুণ কেমন গম্ভীর হয়ে গেল। সূক্ষ্ম দৃষ্টিতে সকলের পরিবর্তনটা বেশ ভালোভাবেই খেয়াল করল তিরু। তার বলা কয়েকটা বাক্যে পরিবেশ কেমন গুমোট হয়ে গেছে। গুমোট নির্জন পরিবেশে শব্দের উৎপত্তি ঘটালো প্রিয়। চাচা যান খুব চাপা স্বভাবের ভাবি, কার সাথে তেমন একটা কথা বলে না, তাই বোধহয় তোমায় ফোন করেননি। তিরু ছোট্ট করে উত্তর দিল, ও এ ব্যাপারে কথা হলো না। আর প্রিয় তিরু নিজেদের মতো খাচ্ছিল। অন্তিক টুকটাক প্রয়োজনীয় আলাপ সেরে নিয়েছে আরুণের সাথে। খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটাক উত্তর দিচ্ছে আরুণ। হাঁসফাঁস করছে তিরু, কিছু বলতে চাইছিল। প্রসঙ্গটা এড়িয়ে নেওয়ার প্রবল আগ্রহ থাকলেও শব্দগুচ্ছ খুঁজে না পাওয়াতে মৌন রইল। তিরুর শপিংয়ে যাওয়ার প্রয়োজন ছিল, দরকারি কিছু জিনিসপত্র আনতে। কথাটা আরুণের কাছে তুলতেই সে তাড়া দিয়ে বলল, রেডি হও, আমার সাথে বের হবে তুমি। তিরু চটপট শুধালো, আপনার সাথে বের হব মানে? আপনি এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছেন আবার? আপনার তো এখন বেড রেস্টে থাকার প্রয়োজন। আরুণ নিষ্প্রাণ কণ্ঠে প্রত্যুত্তর করল, বেড রেস্টের দরকার নেই। তিরু এগোলো। কাবার্ড থেকে নতুন শার্ট বের করছিল আরুণ। তিরু সেই শার্টটা হাতে নিয়ে জেদি গলায় বলল, দরকার আছে আরুণ। লহমায় কেমন অবিন্যস্ত হলো পরিবেশ। আরুণ গম্ভীর গলায় শাসন করল তিরুকে, জেদ ভালো নয় তিরু, শার্ট দাও। আমার ওপর কখনোই অধিকার খাটাতে আসবে না তুমি, এটা আমার পছন্দ না। যখন আমাকে স্ত্রী হিসেবেই মানতে পারবেন না, তবে আমায় বিয়ে কেন করেছেন? তিরু চেঁচালো। উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে এলো আরুণ। তিরুর বাহু চেপে ধরে বলল, করুণা করে, দয়া করে বিস্তারিত নিজের মায়ের কাছ থেকে জেনে নিও। আরুণ শার্ট ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল। কক্ষে নেমে এলো নিষ্ঠুর নীরবতা। তিরু স্তব্ধ, একটু হলেও বুঝতে পারছে সবটা।
পা কাঁপছে তার, হাঁটু ভেঙে বসে পড়ল শব্দ করে। বিড়বিড়িয়ে বলে উঠল, কেন মা, কেন আমায় ছোট করলে তুমি? কিংকর্তব্য বিমূঢ় তানহা আতঙ্কিত দৃষ্টিতে মেয়েকে দেখছেন তিনি। তার মনে ভয় শঙ্কা, চিন্তায় চিন্তায় মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বুকে চাপা অনুভূতি হচ্ছে। তানহার মনে হচ্ছে তিনি এক্ষুনি হার্ট অ্যাটাক করে বসবেন। পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়তো বা এসে গেছে। বিড়বিড় করে সূরা ইয়াসিন থেকে শুরু করে আয়াতুল কুরসি পড়লেন। অন্তঃকরণ বোধহয় একটু শান্ত হলো। তিনি এবার সাহস করে বললেন, তিরু, মা আমার, থামো মা, মারে, ও আমার আম্মা আমার, শোন একটু। কাতর কণ্ঠ, মায়ের কাতর কণ্ঠ হৃদয়স্পর্শ করল তিরুর। উন্মাদের মতো আচরণ করা থামালো একটু। হাতের শেষ গ্লাসটা সশব্দে ভূমিতে নিক্ষেপ করে ল্যাপটপের সামনে এসে বসে পড়ল। স্ক্রিনে জ্বলজ্বল করছে তানহার ভীত মুখশ্রী। তিরুর মায়া হলো। চেঁচাতে গিয়েও কণ্ঠের খাদ নামিয়ে বলল, আমি তোমায় কখনো মাফ করব না মা। আই হেট ইউ, আই হেট ইউ সো মাচ। তিরু তাকে ঘৃণা করে। এই কথাটা তেমন বুকে কাটা দিল না তানহার, কারণ তিনি জানেন মেয়ে মিথ্যা বলছে। ঘৃণা করলে কি তিরু এই সময় মায়ের কথা শুনতো? তিরুর রাগ ভয়ঙ্কর। একবার রেগে গেলে তাকে কেউ শান্ত করতে পারেনি। আম্মারে, আমার ভুল হয়ে গেছে আম্মা, আমাকে ক্ষমা কর তুই। বিশ্বাস করো আম্মা, আরনের পা ধরে আমি বলিনি তোরে বিয়ে করতে। খালি তোমার প্রথম যে ভণ্ড বিয়েটা হলো ওটা খুলে বলেছিলাম, আরন বাবা, আমার মেয়েটার কেউ নেই এই পৃথিবীতে। আমি কতদিন বাঁচি না বাঁচি, তুমি আমার মেয়েটার একটু দায়িত্ব নাও বাবা। ওই বিদেশের মাটিতে তিরুটা কেমন একা একা থাকবে বাবা, বলো তো তুমি? তিরুটা জেদ না করলে আমি ওকে কখনোই যেতে দিতাম না ফ্রান্স। বিশ্বাস করো আম্মা, এইটুকু বলেছি। তারপর আরন রাজি হয়ে গেল। ওরাও তো পাত্রী খুঁজছিল। প্যারিসে থাকে এমন মেয়ে, এমনিতেই ও তোমারে বিয়ে করত। তিরু হতাশ কণ্ঠে আওড়ালো, ওদের যদি আমাকে পছন্দ হতো তাহলে তো বিয়ে করেই নিত, তাই না মা? কেন তুমি ওই রিকোয়েস্টটা করতে গেলে? আমাকে ছোট করলে কেন আম্মা? আমাকে করুণাদয়ের পাত্রী বানালে কেন? কেন? সত্যি বলতে তিরুর করা এই প্রশ্নের উত্তর তানহার কাছে নেই। তানহা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন তা এখন মনে হচ্ছে তার। অনুতপ্ত বোধ হচ্ছে। গ্রামে এক রক্ষণশীল পরিবারে তানহার বেড়ে ওঠা। ছোট থেকেই খেয়াল করতেন তিনি মেয়েদের প্রতি সমাজে রয়েছে আলাদা বৈষম্য। মেয়ে মানুষ মানেই অবহেলার পাত্রী, অপমানের পাত্রী। সংকীর্ণ মন নিয়ে বড় হয়ে ওঠা তার। স্বামীর ঘরে আসার আগে তাকে পই পই করে বলে দেওয়া হয়েছে মেয়ে মানুষের সব কিছু স্বামীকেই ঘিরে। স্বামী ভালো তো জগৎ ভালো, পিছে স্বামী নামক ঢাল নেই তো জীবন অন্ধকার। অতএব স্বামী যাই বলুক না কেন, তা হোক ভুল কিংবা ঠিক, সবই মুখে কুলুপ এঁটে মেনে নেওয়া স্ত্রীদের একান্ত দায়িত্ব। তিরুর বাবা মারা যাওয়ার পর সংসারে এক প্রকার লড়াই করে সচ্ছলতা ফিরিয়ে আনা তানহা তিরুর ব্যাপারে এসে কেমন সংকীর্ণ মনা হয়ে গেলেন। প্রত্যেক বাবা মায়ে চায় তার সন্তান তাদের থেকে আরও ভালো থাকুক। তানহাও এমনটাই চাইতেন। স্বামীকে ছাড়া একাকী যে কষ্টটা তিনি করেছেন, সেই কষ্টটা যাতে তিরু না করতে হয় তার জন্য উঠে পড়ে লাগলেন তিনি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। প্রথম বিয়েটা কেমন অদ্ভুত কারণে বিনষ্ট হলো। দ্বিতীয়বারে তার মন শঙ্কায় আঁটোসাঁটো। পেলেন আরনকে। দিকবিদিক শূন্য হয়ে নিজের আত্মসম্মান মাটিতে পিষে ফেলে আরনকে করে বসলেন হাতজোড় করে অনুরোধ। ভাবলেন তিরুটা কেবল বিয়ে হলেই সুখী হবে। স্বামীর ছায়ে থাকলে তিরুকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না সহজে। এমন উদ্ভট মনা অবশ্য তিনি 1-2 দিনে হননি।
আশেপাশে নানাবিধ ঘটনা মানুষের কান পোড়াতে শক্ত তানহা হয়ে পড়েন, নম্র ভীতগ্রস্ত। অথচ এই তিনি একদিন মানুষের কথা কানে নেননি। আশেপাশের হৃদয়স্পর্শী ঘটনা তার হৃদয় ছুঁত না। সময় এবং কালের পরিবর্তন মানুষের চিন্তা ভাবনাকে ঠিক কতটা পরিবর্তন করে দেয় তানহার তা স্পষ্ট উদাহরণ। কল কেটে দিয়েছে তিরু। তানহা কল ব্যাক করলো কয়েকবার। তিরু কল রিসিভ করলো না, করবেও না আর। তানহার সাথে আপাতত অনির্দিষ্টকালের অভিমান পর্ব চলবে। ল্যাপটপ শব্দ করে বন্ধ করে ওটাকেও ছুঁড়ে মারল তিরু। পড়ল ভূমিতে। ধ্যান দিল না সে। ব্যস্ত হলো ব্যাগ গোছাতে। প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে চট করে চেন লাগালো। চলে যাবে সে এ বাড়ি থেকে। আজ ক্ষীণ সময় পূর্বে আরণ যা বলে তাকে আঘাত করল, এরপর কি বেহায়ার মতো এ বাড়িতে পড়ে থাকা যায়? তিরু আরও ছোট হয়ে যাবে না? অবশ্যই হবে। কারণ এই যে আরণ তাকে বিশেষ পছন্দ করে না, আজ তা প্রমাণিত হয়েছে। ভালো মানুষের অভিনয় করতে করতে আজ ছেলেটার আসল রূপ বেরিয়ে এসেছে। ভাবি, কোথায় যাচ্ছ তুমি? প্রিয় চেঁচালো। হকচকিয়ে পেছনে তাকালো তিরু। প্রিয় চোখ মুখে লুটোপুটি খাচ্ছে কৌতূহল। প্রশ্ন। ও ধীরে সুস্থে এগোলো, বলল, চলে যাচ্ছি। প্রিয় তড়িঘড়ি করে জিজ্ঞেস করল, চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? আমি হোস্টেলে ফেরত যাচ্ছি প্রিয়। এর বেশি আমি কিছু বলতে চাই না। তুমি তোমার আরণ ভাইয়ের কাছ থেকে জেনে নিও। তোমার কি আবার পরীক্ষা শুরু হচ্ছে নাকি ভাবি? ইস, মাত্রই এলে। তুমি চলে যাবে এটা ভাবলে তো আমার দম বন্ধ হয়ে আসতে চাইছে। তিরু নিষ্প্রাণ কণ্ঠে শুধালো, ভালো থেকো প্রিয়। সময় পেলে হোস্টেলে এসো, দেখা করে যেও। কৃত্রিম হাসার চেষ্টা বৃথা গেল তিরুর। হাসি আসছে না, কৃত্রিম হাসিও না। সব কিছুতে কেমন নিষ্প্রভা ছেয়েছে। ব্যাগটা শক্ত করে চেপে ধরে তিরু হাঁটা ধরল। পেছন পেছন আসছে প্রিয়। মেয়েটার মুখ শুকিয়ে গেছে। তিরু কেন যাচ্ছে তা তো তার জানা নেই। তবে সে নিশ্চিত আরণ এবং তিরুর মাঝে কোনো ঝামেলা চলছে। এই তো একটু আগেই সে আরণকে চেঁচাতে শুনল। আরণ প্রয়োজন এবং খুব বেশি রেগে না গেলে চেঁচায় না। প্রিয় তা খুব ভালো করেই জানে। সদর দরজার সামনে আসতেই দুজন খেয়াল করে আরণকে। বাড়ির সামনে গাড়ি রাখা। গাড়ি থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে ছেলেটা। তিরু থমকালো। আরণের মুখশ্রী সব সময়কার মতো হয়ে নয়, কেমন গুমোট গম্ভীরতা বিচরণ। কাছে এলো আরণ। বিলম্ব না করে প্রশ্ন ছুড়ল, কোথায় যাচ্ছ তিরু ব্যাগ নিয়ে? গলার কাছে কেমন তেতো একটা ভাব জমে রয়েছে। তিরু ইচ্ছে করল এই অসভ্য লোকটাকে এক্ষুনি কিছু কঠিন কথা শুনিয়ে হনহনিয়ে চলে যেতে, কিন্তু তা সম্ভব হলো না। প্রিয় যে পাশে, কি করে বলবে? নিজেকে যথাসম্ভব শান্ত রেখে ও বলে উঠল, যেখানে আমার যাওয়ার কথা, যেখানে আমার থাকার কথা, সেখানেই যাচ্ছি। স্বামী স্ত্রীর কথার মাঝে থাকতে ইচ্ছে হলো না প্রিয়ের। ও নীরবে জায়গা ছেড়ে চলে গেল। প্রিয়ের যাওয়া দেখে আরণ স্বস্তি পেল। ও গলার স্বর নামিয়ে নম্র গলায় শুধালো, তিরু, আমার কথা শোনো। আমি তখনকার ব্যবহারের জন্য দুঃখিত। কিছু বিষয় নিয়ে মেজাজ খারাপ ছিল, তাই ভুলবশত আমি অমন আচরণ করে ফেলেছি। প্লিজ
পার্ডন মাই মিস্টেক। পিতকুটে চেপে রাখা জায়গাটা তাজা হলো। তিরু হিসিয়ে তেড়ে এসে বলল, অন্যের রাগ আমার উপর ঝাড়েন? ফাজলামো করেন আমার সাথে? যখন যা ইচ্ছে করবেন, যা মনে আসবে তাই করবেন। কাছে টানতে ইচ্ছে করলে কাছে টানবেন, আবার হুঁশে এলে ছুঁড়ে দূরে মারবেন। আমি কি কোনো ফেলনা বস্তু? ভালো করে শুনে রাখুন আরুণ, আমি কারোর করুণার পাত্রী হয়ে বেঁচে থাকতে চাই না। জাহান্নামে যান আপনি আর আপনার মন মেজাজ, আই ডোন্ট কেয়ার। চলে যাচ্ছে তিরু। ঝড়ের গতিতে আরুণের দৃষ্টির সামনে থেকে ঝাপসা হয়ে যাচ্ছে। আরুণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে। অপরাধ বোধ হচ্ছে, তাই তো ফিরে আসা। সে কিভাবে খুলে বলবে তার মনের কথা কাউকে? সে যদি নিজের অন্তরালে লুকিয়ে রাখা কথাগুলো পেশ করতে পারত, তাহলে তিরু হয়তো তাকে আর ছেড়ে যেত না। আরুণের খুব করে বলতে ইচ্ছে হলো, পৃথিবী, আমার জীবনে সুখ কবে আসবে? দূর্বা ঘাসের ওপর চিত হয়ে শুয়ে আছে আরুণ। দুই ঠোঁটের মাঝ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। লম্বা লম্বা শ্বাস টানছে শ্বাসকষ্টের রোগীদের মতন। চোখ দুটো কি ভীষণ লাল হয়ে, দেখে মনে হবে যেন রক্ত জমে রয়েছে। শরীর অসাড়। ঝিঝি পোকার ডাকে মুখরিত তখন কানন। পশ্চিম আকাশে আগুন লেগেছে। সিঁদুর রাঙা মেঘে পদচরণ অম্বর জুড়ে। বাতাবরণ বারে বারে বলছে সন্ধ্যা নামবে এক্ষুনি। বাতাস বইছে, বাতাসে মিশে রয়েছে বুনো ফুলের ঘ্রাণ। বিশাল কানন তখন স্তব্ধ। আরুণ চোখ খোলার চেষ্টা করে, হয় না। তীব্র যন্ত্রণায় খিচে বন্ধ করে নেয় আঁখি চোরা। আরুণ, আরুণ, হুবহু মায়ের কণ্ঠস্বর। কাজ হলো এবার। আরুণ ঝট করে চোখ খুলে তাকালো। আহত দেহটাকে টেনে তুলে উঠে বসলো। তাকালো চারপাশে। ভীষণ কাতর গলায় ডাকলো, মা, মা। সাদা লালে মিশেল জামদানি পরিহিত একজন ভদ্রমহিলা ধীর পায়ে এগিয়ে আসছে। আরুণের ঠোঁটের কোণে হাসি চওড়া হলো। অক্ষিকোটরে ইতিমধ্যে জায়গা দখল করে নিয়েছে অশ্রুমালা। ভদ্রমহিলা এসে পাশে বসলেন আরুণের, বললেন, এত অল্পতেই ভেঙে পড়ছো কেন বাবা? তুমি তো এমন নয়। কপাল চুইয়ে রক্ত স্রোত এসে পড়ল চোখের ঘন পাপড়ির ওপর। আরুণ পল্লব ঝাপটালো একবার দুবার। চট করে ও শুয়ে পড়ল মায়ের কোলে। প্রাণ ভরে টানল নিঃশ্বাস, প্রশান্তির নিঃশ্বাস। অতঃপর বলল, আমি আর পাচ্ছি না মা, আমার দ্বারা হবে না। আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কেন চলে গেলে মা? এভাবে আমায় একা করে চলে গেলে কেন? মা আরুণের চুলে হাত বুলালেন। আরুণ গাঢ় করে নিঃশ্বাস টানল। ইস, মায়ের গা থেকে কি সুন্দর শিউলি ফুলের সুবাস আসছে। বাবা, তুমি যে একটা নিষ্পাপ মেয়েকে অযথায় কষ্ট দিচ্ছ, তা কি তুমি জানো? তিরুকে কেন কষ্ট দিচ্ছ আরুণ? ধপ করে চোখ জোড়া বন্ধ করে নেয় আরুণ। গাঢ় আঁধারে ভেসে ওঠে তিরু স্নিগ্ধ মুখশ্রী, কাজল কালো চোখ দুটো। হৃদয়ে শীতলতা আসে তার, মন নরম হয়। অস্থিরতা যন্ত্রণা কিয়ৎ কমে আসে। ও কণ্ঠের খাদ নামিয়ে শুধায়, ওকে আমি মেনে নিতে পারছি না মা। তিরুকে আমি যতবার দেখি ততবার মনে হয় আমি ভুল করেছি। ওর চোখ দুটো যখনই দেখি তখনই মনে হয় ও আমার উপর বিরক্ত, রাগান্বিত, মেনে নিতে পারছে না। তাছাড়া এই সময়টাতে আমার কারোর দরকার ছিল না। তিরুর আচরণ অনেকটা তোমার মতো মা। ওর আমার প্রতি যত্নশীলতা একদম তোমার সাথে মিলে যায়। আমার যখন তোমাকে মনে পড়ে যায়, হুট করে চোখের সামনে ভেসে ওঠে তোমার রক্তাক্ত মুখ। ভায়োলেন্ট হয়ে যায়, হাঁসফাঁস লাগে। চারপাশে সবাইকে তোমার খুনি মনে হয়, নিজেকেও।
আমার জন্যই তো তুমি আমার কাছে নেই। এমন অপ্রকৃষ্টের মতো ব্যবহার না করে আসল দোষীকে খুঁজে বের করো, শাস্তি দাও, দেখবে শান্তি পাবে। অতীত ভুলো অরুণ, নয়তো কখনোই শান্তি পাবে না তুমি। নিজেকে, আশেপাশের মানুষকে দোষারোপ করা বন্ধ করো। অরুণ চটজলদি উঠে বসে, মায়ের চোখে চোখ রাখে, অনুনয় যোগে প্রশ্ন ছোড়ে। কে দায় মা, বলো? বাবা? ওরা বলে বাবা দায়। আমি এটা কখনোই মেনে নিতে পারবো না মা। বাবা এ কাজ কিছুতেই করতে পারে না। সায়াহ্ন নেমেছে ধরণীর বুকে। নিষ্ঠুর অন্ধকার শুষে নিচ্ছে নভমণ্ডলের সকল আলো। বিলীন হওয়া আলোর মাঝে হারিয়ে যাচ্ছে মায়ের প্রতিবিম্ব। তা দেখে চঞ্চল হয় অরুণ। বার কয়েক শুধায়, যেও না মা, যেও না, আমি একা থাকতে পারবো না। প্রতিবিম্ব অস্পষ্ট, লহমায় ছায়ায় গায়েব। আহত দেহ নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ায় অরুণ। রক্তপাত বন্ধ হয়নি তখনও। হাঁটা ধরতেই লাঠিতে পা আটকে মুখ থুবড়ে পড়ে যায়। তপ্ত শ্বাস ফেলে ও। আবারও সে কল্পনায় ডুবেছিল। মিথ্যে ছিল সবটা। মা আসেনি, আসবেও না কখনো। হৃদয়স্থল ক্ষতবিক্ষত হয় অরুণের। পড়ে থাকে সেভাবে, বাড়ি ফেরে না আজ। রাতটা এখানেই কাটাবে। বাড়ি ফেরার ইচ্ছে বা শক্তির কোনোটাই নেই। অ্যাক্সিডেন্ট করে দেহের অবস্থা বেহাল। শীতল বাতাস বইছে। ঠান্ডা বাতাসে প্রকোপে কাঁপল অরুণ। নির্জীব বাতাবরণ তখন চেয়ে চেয়ে দেখল কেবল শক্তপোক্ত ছেলেটা চাপা আর্তনাদ। অরুণের চাপা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে ইতিমধ্যে। গাছের ডালে বসে থাকা পেঁচাটাও তার ডাক বন্ধ করে দিয়েছে। মৌন রূপে শুনছে অরুণের আহজারি। এক ঝুমঝুমিয়ে বর্ষা। বৃষ্টি হচ্ছে মুষলধারে। মেঘে ঢাকা পড়েছে আকাশ। আজ 4 দিন হলো। কাঠফাটা গরমের উত্তাপে পুড়ে ছারখার প্যারিসকে শীতল করতে বর্ষা এসেছে আজ 2 মাস প্রায়। বর্ষায় বিদায়ী বার্তা দিচ্ছে বাতাবরণ। তিরু ব্যালকনিতে দাঁড়িয়ে তখন চোখ বন্ধ করে বৃষ্টির গান শুনছে। মলিনতা ছাপানো মুখশ্রী জুড়ে। এই মলিনতা এখন প্রায়শই দেখা যায়। তিরু বলে, সে তো এমন নয়। কিন্তু না, ওই যে জীবনে একটা ঝড় এলো, তারপর থেকে সে এলোমেলো। কয়েকটা মাস গেল মাঝে যেন। ওহ, মাস নাকি বছর, তিরুর জানা নেই তা। তবে অরুণের সাথে বিচ্ছেদের অনেকগুলো দিন কেটে গেছে। কাগজে কলমে বিচ্ছেদ নয়, মনের বিচ্ছেদ। অরুণটা অবশ্য কম চেষ্টা করেনি তাকে মানাতে। বহু কাঠখড় পুড়িয়েছিল ছেলেটা। তিরু রাগ ভাঙতে সেই কি চেষ্টা, কিন্তু দিন শেষে হলো কি? মাঝখান থেকে অনেকগুলো দিন পেরিয়ে গেল কেবল। তিরুর অভিমান কমে না, রাগ ভাঙে না, কাজের কাজ কিছুটি হয় না। মেয়েটার মনে অভিমানের গাঢ় ছাপ বসেছে। অরুণের সেই আচরণটা তার মন থেকে মুছছেই না কিছুতে। ধপাধপ পা ফেলে ইলি রুমে আসলো। তিরুকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে লম্বা শ্বাস ফেলে কদম বাড়ালো। কাছাকাছি গিয়ে বলে উঠল, কি করবে ভেবেছ কিছু? চমকে পেছনে তাকালো তিরু। জিজ্ঞেস করল, কি করব বলতে? অরুণ এসেছিল নাকি? ইলি কফির মগ বাড়িয়ে দিল। তিরু নিল। নিজের কাপে চুমুক দিতে দিতে ইলি শুধালো, ওহ, তার তো খোঁজই নেই বহুদিন। এদিকে আর দেখি না। উইলির থেকে নাকি তোমার খোঁজ খবর নেয়। আমি বলেছিলাম জবের কথা। পড়াশোনা তো শেষ, কি করবে? তিরু সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কিয়ৎক্ষণ শূন্য চেয়ে থাকলো। আপন মনে বিড়বিড়ালো, 6 মাস হয়েছে তবে বিচ্ছেদের। উইলি ভ্রু কুঁচকায়। কি বিড়বিড় করছো টিরু? উইলি, নাথিং। ভার্সিটি না কোম্পানিতে জয়েন হব ভাবছি। অ্যাপ্লাই করেছি, দেখি ডাকে কি না। তবে মেবি পজিটিভ রেসপন্স আসবে। ইলি হৃষ্টচিত্তে বলে উঠল, তাহলে তো ভালোই।
অগ্রিম শুভকামনা। এলোমেলো ধোয়া ওঠা কফির মগে চুমুক দেয় তিরু, তাকিয়ে বাইরে। বৃষ্টির তেজটা কমেছে, ম্যাপেল ট্রির পাতা বেয়ে পড়ছে বৃষ্টির পানি। সুন্দর লাগছে তার দেখতে। তিরুর মতিগতি দেখে ইলু বুঝতে পারে মেয়েটার সাথে আর কথা হবে না। সে এখন নিজের ভাবনায় ডুবে থাকবে। উঠে বেরিয়ে যেতে যেতে ও বলে, জীবনে তো একটা দিক হলো, এবার ওই ছেলেটাকে একটু দেখো। আর কত তিরু, ছেলেটা মাপ চাইছে তো 6 মাস যাবৎ। এত অভিমান ভালো না। তিরু আনমনে বাইরে তাকিয়ে থাকে, বলে না কিছু। সে যে বাড়াবাড়ি করছে, কিন্তু কি করার, মন যে মানে না। বারংবার অন্তরাল শুধায়, পাষাণ নিষ্ঠুর ছেলেটার হতে দূরত্বই শ্রেয়। বিচ্ছেদের 6 মাস। আরুণ কি ছেঁচড়ার মতো তিরুর পেছনেই ঘুরছে কেবল? না, 6 মাসে বহু ঘটনা ঘটেছে। দুজনের জীবনেই ছিল তুমুল ব্যস্ততা। রাত ছাড়া তিরুর দেখা মিলত না হোস্টেলে। ভার্সিটি, জব, এতেই সময় কাটত। 6 মাসে কয়েক মাসই তো এমন উধাও ছিল তিরু। আরুণ হতাশ হয়ে ঘুরে যেত। যখন দেখা হতো ভাবত এখনই বলে দেবে সবটা, কিন্তু কিসের যেন জড়তা, সংকোচ, হয় না বলা। আর তিরুকে নরম গলায় মানাতে চেষ্টা করে, হয় না। ক্লান্ত আরুণ। ক্ষমা প্রার্থী তো সে। মেয়েটা কেন বোঝে না? সব কিছু বলতে চায়, তিরু তো দেয় না তাকে সময়। মেয়েটা কি ঝাঁঝ, ছটফট, কঠিন কথা বলে আরুণকে দূর দূর করে তাড়িয়ে দেয়। পারিপার্শ্বিক যন্ত্রণা, তার উপর তিরুর এহেন আচরণে আরুণের জীবনটাকে নরক করে তুলেছে। দিন শেষে এখন তার একটাই কথাই মাথায় ঘুরপাক খায়, বিং অ্যান ইন্ট্রোভার্ট ইজ আ কার্স। 22 এপ্রিল 2013, মধ্য দুপুর। মনোহরপুর গ্রাম তখন স্তব্ধ প্রায়। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিচ্ছে। জাকালো রোদ্দুরের মাঝে সে সময় একাকী মাঠে কাজ করছে তখন 12 বছর বয়সী কিশোর, যার নাম আরুণ। বিরান চারপাশ, কড়া রোদে গা পুড়িয়ে আরুণ কাজে ব্যস্ত তখন। এখন না কাজ করলে বিকেলে তার পড়া হবে না, পড়া বাদ দিয়ে কাজে আসতে হবে, কাজ বাদ দিলে তার খাবার জুটবে না। সে কথা মাথায় রেখে শত যন্ত্রণা চেপে রেখে আরুণ একা একাই কাজ করছে। পেটে ক্ষুধা, তীব্র ক্ষুধা চেপে রেখে আপন মনে কাজে ব্যস্ত। কাজ অসমাপ্ত রেখে বাড়ি গেলে তার খাবার জুটবে না, বাবা কিছুতেই খেতে দেবেন না। সকালেও দেরিতে ঘুম থেকে ওঠার শাস্তিস্বরূপ বাবা খেতে দেয়নি। পরে অবশ্য মেজো আপা তাকে চিড়ামুড়ি দিয়ে গিয়েছিল খানিকটা, কিন্তু এতটা খাটুনির পর অতটুকুতে কি আর পেট ভরে? যথাসময়ে আসরের আজান পড়তেই কাজ শেষ হলো আরুণের। চটজলদি পুকুর হতে হাত মুখ ধুয়ে সে ছুটল বাড়ির পথে। সারাটা দিন রোদে থেকে মাথা ঘুরছে, হাঁটতে গেলেও পড়ে যাচ্ছে একে বেঁকে। 20 মিনিটের পথ শেষে বাড়ি পৌঁছালো আরুণ। ঘর ফাঁকা, উঠোনে কেউ নেই, পুরো বাড়িটা কেমন গা ছমছমে নীরবতা। আরুণের কেমন যেন লাগলো। ও ডাক হাঁক ছেড়ে মা মা, প্রতিক্রিয়াহীন। প্রত্যুত্তর করল না মা। কি আশ্চর্য, মা তো কখনো তার ডাকে সাড়া দেয় না, এমন হয় না। তবে আজ কি হলো? মা কি বাড়িতে নেই? এই সময় তো বাবা আসে, মার তো বাড়িতে থাকার কথা। আর বোনেরাই বা কোথায়? আরুণ দূর দূর বুকে পা ফেলল। ঘরের ভেতর প্রবেশ মাত্রই সামনে দৃশ্যমান হলো মায়ের ক্ষতবিক্ষত লাশ। বিকেলের মরা রোদ এসে মায়ের রক্তাক্ত দেহের ওপর পড়ছে। আরুণ কিংকর্তব্য বিমূঢ়। টের পেল কেউ ওর গলা চেপে ধরে রয়েছে, বক্ষপঞ্জরে খঞ্জর দিয়ে আঘাত করছে। ডুকরে কেঁদে উঠল আরুণ, মুখ থুবড়ে পড়ে রইল ভূমিতে। হামাগুড়ি দিয়ে মায়ের কাছে গিয়ে কোলে নিল মায়ের মাথা, গালে 2 হাত দুটো আলতো করে রেখে শুধালো, মা, আমার মা। কি হয়েছে মা? তোমার গায়ে রক্ত কেন মা? মা, কথা বলো না মা। স্কুলে একবার
পালস রেট মাপা শিখিয়েছিল রেনু আপা আরণকে। আরণ তৎক্ষণাৎ মায়ের পালস রেট চেক করলো, নাকের কাছে আঙুল দিয়ে শ্বাস পর্যবেক্ষণ করলো। সবশেষে মায়ের শীতল বরফের মতো দেহটা তাকে বলে দিল নিষ্ঠুর সত্যটা। কান্না বন্ধ হলো তার। পাথরের মতো তাকিয়ে থাকাকালীন বলে উঠল, পড়াশোনা করে অনেক বড় মানুষ হয়ে তোমাকে নতুন শাড়ি কিনে দেব বলেছিলাম মা। তুমি নতুন শাড়ি পরবে না মা? আমি যে কম টাকা পাই, এর জন্য যে তুমি পেট ভরে ভাতও খেতে পারো না, তার জন্য কষ্ট পেয়ে চলে গেলে মা? আমার কত স্বপ্ন ছিল মা, একদিন অনেক টাকা ইনকাম করে তোমাকে পেট ভরে খাওয়াবো, তোমার সব কষ্ট দূর করব মা। তুমি আমাকে এই সুযোগটা দিলে না মা। মারে, আমি আর কোনোদিনও তোমার কাছে বেশি ভাত খেতে চাওয়ার জন্য কান্না করব না মা। তুমি ওঠো একটু, আমাকে একটু জড়িয়ে ধরো মা। আমি আর কিছু চাই না, ওঠো না মা। আরণ বিলাপ বকছে, জোরে জোরে শ্বাস টানছে। তার ছোট মনটা এত বড় চাপ আর সামলাতে পারল না। ধপ করে মাটিতে চোখ বন্ধ করে লুটিয়ে পড়ল ও। সেই দিন এইভাবেই আরণের মা তাকে ছেড়ে চলে যায়। তাকে কে মারল, এটা একটা রহস্য রয়ে গেল কেবল। 12 জুন 2030। ভেজা মাটি। কিয়ৎক্ষণ পূর্বেই বৃষ্টিতে স্নান করেছে প্যারিস। আবহাওয়া শীতল। সমীরে তখন ছুটছে ভেজা মাটির সোদা গন্ধ। আকাশ সম দৈত্যের মতো গাছগুলোকে সজীব দেখাচ্ছে বেশ। সাইকেলিংয়ের মাঝে মাঝে আশেপাশটা সূক্ষ্ম চোখে পরখ করতে করতে এগোচ্ছে তিরু। সে প্রায় শহরের শেষের দিকে এসে গেছে। এদিকটায় তেমন ঘরবাড়ি নেই বললে বলা যায়। ঘন জঙ্গল, দৈত্যসম গাছপালার রাজত্ব চলে এখানটায়। অবসরে জঙ্গলের সময় কাটানো ভারী ইচ্ছে ছিল তিরুর। তাছাড়া সামনের বেশিরভাগ সময়ই জঙ্গলে ঘুরে ফিরে কাটাবে, তাই আগে থেকে অভ্যেস করে নেওয়া ভালো নয় কি? নির্দিষ্ট স্থানে সাইকেল থামালো তিরু। কাঁধের ব্যাগটা ভূমিতে অবহেলায় ফেলে রেখে দুহাত দুদিকে মেলে লম্বা শ্বাস টানল। কি শান্তি, কি সুখ যে মিশে রয়েছে প্রকৃতিতে। সৃষ্টিকর্তা এক অপরূপ সৃষ্টি এই প্রকৃতি, যার সৌন্দর্যে ডুবে থেকে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। সামনে রেস্ট্রিক্টেড এরিয়া সাইনবোর্ড ঝোলানো। ওদিকটায় একবার তাকিয়ে তিরু দৃষ্টি ফেলল। অমনি চমকালো ও, ভীষণ বিড়বিড় করে আওড়ালো, যার পিছু ছাড়াতে আমি ছন্নছাড়া হয়ে ঘুরি, তার সাথে বারবার কেন দেখা হয়ে যায় আমার গড। আরণ মন দিয়ে ড্রাইভিং এ ব্যস্ত। খানিকটা দ্রুতই ড্রাইভ করছে। সন্ধ্যার পূর্বে এই জায়গাটা পার করতে হবে। লোকমুখে শুনেছে এখানে বন্যপ্রাণীর বিস্তার বেশি, হুটহাট সামনে চলে আসে, মানুষের ওপর হামলাও করে বসে। সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না এদের, কারণ এটা তো তাদেরই বাসস্থান। এই সড়ক ব্যবহার শিথিল করা হয়েছে। তবুও অনেক দ্রুত বাড়ি ফিরতে এই সড়ক ব্যবহার করে থাকে, পরে বিপদে পড়ে নিজেরাই। ফাঁকা সড়কে একাকী তিরুকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষল অরণ। ঝুঁকে মাথা বাড়ি খেল ও। মাথায় হাত বুলাতে বুলাতে চটজলদি নেমে এলো গাড়ি থেকে। বকের মতো লম্বা কদম ফেলে তিরুর নিকট পৌঁছে জিজ্ঞেস করল, তিরু, এখানে কি করছো? আরও একটা মাস। 7 মাসের মাঝে এখন 3 মাস পর দুজনের মুখোমুখি সাক্ষাৎ। এতদিন বলতে গেলে তিরু এদিক সেদিক ঘুরে বেরিয়েছে। ফ্রান্স দেখা তার শেষ বললেই চলে। হাওয়া খেতে এসেছি, তিরু জবাব দিল। কপালে ভাঁজ ফেলে আরুণ, পুনরায় প্রশ্ন ছড়ে, হাওয়া খেতে এখানে আসার কি প্রয়োজন? এই জায়গাটা কতটা ঝুঁকিপূর্ণ জায়গা তুমি জানো? চোখ দুটো বড় বড় করে তিরু শুধালো। ও তাই নাকি? আপনি না বললে তো আমি জানতামই না। অত্যন্ত ধন্যবাদ আমায় এই বিষয়ে অবগত করার জন্য।
হেয়ালি করো না তিরু, আমি কিন্তু সিরিয়াস, শীতল গলায় বলে উঠল আরুণ। তিরু হাই তুলল। হ্যাঁ, আপনি তো এখানে একমাত্র সিরিয়াস বান্দা যে সব জানে, সব জানতা পাবলিক আপনি। তিরুর হেয়ালিপানা গায়ে বিঁধছিল আরুণের, তবুও সে সহ্য করে নিল দাঁতে দাঁত চেপে। শীতল চোখে চেয়ে বলল, আসো তোমাকে ড্রপ করে দিই। তেতে উঠল তিরু, বলল, অন্ধ নাকি? আমার সাইকেল চোখে যায় না? একা এসেছি আমি, একা যাব, ড্রপ করার কি আছে, যান এখান থেকে। শেষের কথাটা ধমকের সহিত বলে তিরু। তিরু, তুমি কি এখনো আমায় মাফ করতে পারোনি? আই এম সরি। আর কতবার বলবো, ফিরে চলো বাসায়, আমাদের বাড়িতে। সেই এক ডায়লগ, নতুন কিছু বলতে পারেন না আপনি? এক কথা শতবার শুনতে শুনতে কান পচে যাচ্ছে আমার। তিতকুটে বিরক্তিটা চেপে তিরু বলল। আরুণ শান্ত তখনও। নিশ্চুপ আরুণকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে রাগটা বাড়ল তিরুর। হনহনিয়ে ছুটল জঙ্গলের ভেতর, পেছন পেছন ছুটল আরুণ নিজেও। দুজন ছোটার মাঝে খেয়ালই করল না তারা রেস্ট্রিক্টেড এরিয়াতে প্রবেশ করে ফেলেছে। তিরু, প্লিজ ওদিকে যেও না। তিরু, আরুণ, ওরা দুজন ছুটতে ছুটতে এসে পড়েছে অনেকটা দূরে। বেশিক্ষণ দৌড়ানোর ফলে পা ধরে এসেছে তিরু। ও থামল, হাঁটুতে দুহাত রেখে লম্বা কয়েকটা শ্বাস নিল। ততক্ষণে আরুণও তার পিছু এসে দাঁড়িয়েছে। ক্লান্ত তিরুকে দেখে শুধালো, অযথাই ছুটলে, এখন কষ্ট তো নিজেই পাচ্ছ। তিরু কটমট দৃষ্টিতে তাকালো, বলল, আপনি জাননি এখনো? অসভ্য লোক। সায়াহ্ন নেমেছে, বাতাবরণে আলোর পরিমাণ ক্ষীণ হয়ে এসেছে। আরুণ চারপাশ দেখে আতঙ্কিত হলো অন্তরালে। সে একা হলে সমস্যা ছিল না, কিন্তু সঙ্গে যে তিরু। ঝগড়া করার টাইম নেই এখন তিরু, চলো এখান থেকে, সন্ধ্যা নামছে দেখেছ? তিরু স্বাভাবিক হলো, চারপাশ পর্যবেক্ষণ করে অস্ফুট স্বরে বলে উঠল, ও মাই গড, আমরা তো রেস্ট্রিক্টেড এরিয়াতে এসে পড়েছি। গর্ধব মেয়ে, জলদি ছোটো। তিরুর হাতটা শক্ত করে আঁকড়ে ধরল আরুণ। তবে ভাগ্য বোধহয় সহায় ছিল না তাদের। এখানে বিপদের উপদ্রবটা মূলত রাত নামলেই শুরু হয়। দূর হতে ডেকে উঠল বুনো শেয়াল। কোনো কিছু দ্রুত গতিতে ছুটে আসছে। গলা শুকিয়ে এলো আরুণের। ও তাকালো তিরুর পানে। সব চিন্তা এখন এই মেয়েটার জন্য হচ্ছে তার। লহমায় দর্শন হলো দুটো বন্য শিয়ালের। বিশাল দেহের অধিকারী শিয়াল দুটো ওদেরকে দেখা মাত্র ছোটার গতি শিথিল করে ফেলল। তিরু কামচে ধরল আরুণের ঘর্মাত্মক শার্ট। আতঙ্কিত গলায় বলল, সব আমার দোষ, সব আমার জন্য হচ্ছে, এখন আমরা মরে যাব আরুণ। আরুণ অভয় দিল, হুশ, কিছু হবে না, শান্ত হও, আই উইল সেভ ইউ। মরা গাছের হাতে ডাল ভেঙে নিল আরুণ। প্রথমে শান্ত থেকে শিয়াল দুটোর গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা চালালো। শিয়াল দুটো আক্রমণাত্মক না হলে এদের আঘাত করবে না, তাহলে হিতে বিপরীত হবে। শিয়াল দুটো কিয়ৎক্ষণের মাঝেই ছুটে এলো ওদের কাছে। দুজন দুদিকে আক্রমণ করবে। আরুণ প্রস্তুতি সমেত একটাকে আঘাত করে তিরুর পানে ছুটে যাওয়া শেয়ালের মাথায় ডাল ছুঁড়ে দিল। একটা শিয়াল দুর্বল হলেও অন্যটা ছিল তেজি। আরুণকে আক্রমণ করে বসলো ওটা। ঘাড়ে ধারালো দাঁত দিয়ে কামড় বসালো। আরুণ আর্তনাদ করে উঠল। তিরু নির্বাক। শিয়াল তখন তার দ্বিতীয় আক্রমণ আরুণের বাহুতে করেছে। পা দিয়ে দেহ জুড়ে আঁচড় কেটে যাচ্ছে। লহমায় আরুণের সাদা শার্ট রক্তে একাকার হয়ে শেষ। ও ব্যথাতুর কণ্ঠে চেঁচালো, তিরু, যাও এখান থেকে, জলদি বের হও এই জঙ্গল থেকে। আরুণকে তখনও শিয়ালটা আঘাত করে যাচ্ছে ক্রমাগত। তার মাঝে নিজের জন্য চিন্তা না করে আরুণ তিরুকে ছুটে যেতে বলাটা তিরুর বুকে আঘাত করল। নির্বাকতা খোলস ছেড়ে ফেললে শক্ত হলো। পায়ের কাছে পড়ে থাকা ডালটা নিয়ে এগিয়ে
ও শেয়ালটাকে আঘাত করে বসল। কাজ হলো। পাল্টা দ্বিতীয় আঘাত পেয়ে তেজি শেয়ালটা এবার কাত হয়েছে। তিরু চটজলদি আরনের কাছে গুটি পায়ে বসে পড়ল। আরন, আরন! হুঁশ নেই আরনের। তীব্র যন্ত্রণায় জ্ঞান হারিয়েছে সে। নীলাভ অম্বরে কিয়ত অংশ জুড়ে পদচরণ ধূসর মেঘেদের। বৃষ্টি নামার তাল বুনছে তারা। দৈত্যসম গাছগুলো এলোমেলো জোরালো বাতাসের তালে দুলছে। পাতার ঝনঝন শব্দ, মেঘেদের হুটহাট গর্জন। আপাতত বাতাবরণ ব্যস্ত এসবের মাঝে। শুভ্রকাশ লহমায় ছেয়ে গেল আঁধারে। গুড়ুম গুড়ুম মেঘেদের গর্জন প্রখর হয়ে উঠল। অলিন্দে অবিন্যস্ত হয়ে বসে থাকা তিরু চট করে ধ্যান ভাঙল। তাকালো আকাশপানে, ভারী বিরক্ত নিয়ে শুধালো, এই বর্ষাকালটা যাবে কবে? বিরক্তিকর। বর্ষা মোটামুটি পছন্দ ছিল তিরুর, তবে পরিস্থিতি এবং অবস্থার সাপেক্ষে পছন্দটা পাল্টেছে। বর্ষাকাল আজকাল তাকে পীড়া দিতে শুরু করেছে। পাঞ্ছে লাগছে পছন্দের সব কিছু। কেমন বিরক্তি, একগুঁয়ে ভাব জুড়ে সব কিছুতে। ধুর, এ কেমন জ্বালা জুটল নতুন করে। পা চালালো তিরু। প্রবেশ করল বাড়ির ভেতর। মৌন পরিবেশ, কেমন এক নিষ্ঠুর শীতলতা, নীরবতা ছেয়ে বাড়িটা জুড়ে। তিরুর কষ্ট হয়। সব কিছু ঠিক আগের মতো স্বাভাবিক কখন হবে? তিরু ওপরে উঠে আসে। সিঁড়ি বরাবর রুমটায় ও চট করে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে তার চক্ষু বরাবর দৃশ্যমান হয় এক নিষ্ঠুর দৃশ্য। আরন, ছেলেটা চোখ বুজে মরার মতো পড়ে আছে। শরীর ভীষণ দুর্বল। পুরো একটা দিন হাসপাতালে অ্যাডমিট থাকতে হয়েছে। বাসায় ফিরেও স্যালাইন দিতে হচ্ছে। ছেলেটার সাথে তার কথা হয় না। সে যে আহত হয়ে চোখ বুজল, জ্ঞান ফেরার পরও নির্লিপ্ত। নীরবতা পালন শুধু তিরুর সাথেই নয়, সবার সাথে। কারোর সাথে কথা বলছে না। বাসায় ফেরার পর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন পুশ করে গেছে। সেই থেকে ঘুম আরন। এখন বিকাল। জানলাটা কপাট উন্মুক্ত। বৃষ্টির ছাট আসছে। তিরু জানলা বন্ধ করল। পর্দা টেনে দিয়ে বসলো আরনের পাশে। আরনের চুলগুলো ভীষণ লম্বা, কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একগাছি চুল। চোখ অদৃশ্যমান হয়ে গেল। হাত বাড়ালো তিরু। সন্তর্পণে সরিয়ে ফেলল চুলগুলো। তপ্ত শ্বাস ছেড়ে আওড়ালো, কখন চোখ খুলবেন আরন? আমি ফেড আপ। এভাবে ঘুমিয়ে থাকতে আপনার ভালো লাগছে? ডাক্তারের ভাষ্যমতে আরনের জ্ঞান ফিরে আসার কথা, কিন্তু এখন বিকেল পেরিয়ে সায়াহ্ন নামার উপক্রম। ছেলেটার জ্ঞান কেন ফিরছে না? চিন্তিত হল তিরু। চটজলদি আধশোয়া থেকে উঠে বসে যখনই দাঁড়াতে নেবে তখন আড়মোড়া ভেঙে চোখ খুলল আরন। ঠিক আছেন? চোখ দুটো খিচে মাথা চেপে রেখেছে আরন। মাথা কেমন ভার ভার লাগছে। শরীরটা অবশ হয়ে গেছে। কি ভীষণ জড়তা লেপ্টে। তিরুর কণ্ঠ কানে এসে বাজতেই দেহের সকল সমস্যা চট করে উবে গেল। চোখ খুলে তাকালো ও। তিরুকে দেখল খুঁটিয়ে খুঁটিয়ে, গভীর মনোযোগ সহকারে। পরিশেষে দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো তিরু? লাগেনি কোথাও? বিছানার পাশ লেপ্টে তিরু বসল। গলায় স্বর নম্র করে শুধালো, আমার কোথাও লাগেনি। আমি পুরোপুরি ঠিক আছি। আপনার ঘাড়ের ব্যথা কমেছে কি? সামান্য নড়চড় করল আরন। অমনি বিষ যন্ত্রণায় গা চাড়া দিয়ে উঠল। গলা ঠিকরে বেরিয়ে আসতে নেওয়া আর্তনাদটা গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে উঠল, কমেছে ব্যথা। বোকা কিংবা অন্ধ নয় তিরু। আরনের প্রতিক্রিয়া সবটুকুই গহন চোখে পরখ করল। যন্ত্রণাটুকু তার নজরে বেশ ভালোভাবেই গেঁথেছে। ও
গলার স্বর নামিয়ে স্বগত করল। লোকটা এত চাপা স্বভাবের, নিজের সমস্যার কথা কোনোদিনও আমায় মুখ ফুটে বলল না। পরক্ষণেই অন্তঃকরণ থেকে তার উপচে বেরিয়ে এলো তাচ্ছিল্য। অবশ্য বলবেই বা কেন? দয়ার পাত্রী না আমি? আমাকে কি সব কিছু বলা যায় নাকি? আরুণ তো কখনোই আমায় আপন ভাবেনি। উঠে বসার চেষ্টা করছে আরুণ। গায়ে শত শত আঘাত। বসতে গিয়ে জুটল যত ঝামেলা। আঘাতে চাপ পড়ছে, টান খাচ্ছে। সঙ্গে আরুণ মনে হচ্ছে তাকে কেউ প্রতি মুহূর্তে ধারালো ছুরি দিয়ে কাটছে, ভারী যন্ত্রণা দিয়ে। উঠছেন কেন? থামুন। ব্যথা লাগছে না? বেড রেস্ট নিতে বলেছে ডাক্তার। আশেপাশে তাকালো আরুণ। কাছে ধারে ফোন নেই, অন্তিকটাও নেই। নিশ্চয়ই রেস্টুরেন্টে। ভারী সংকোচ আর জড়তা নিয়ে আরুণ নিম্ন গলায় বলল, ওয়াশরুমে যাব তিরু। তিরু চটপট বলল, আসুন, আমি হেল্প করছি। এ সময় তো অন্তিককেও পাবেন না, ও রেস্টুরেন্টে গিয়েছে। ও বাদে রেস্টুরেন্ট কে সামলাতো? তাই আমি পাঠিয়েছি। আপনি আমার কাঁধে হাত দিন তো দেখি। অমত পোষণ করেনি আরুণ। তিরু যা বলল তাই করেছে। আস্তে ধীরে পা নামিয়ে তিরুর কাঁধে হাত রেখেছে। সম্পূর্ণ ভর অবশ্য দেয়নি। এইটুকুন মেয়ে, তার ভর কি আর সামলাতে পারবে? হো। আরুণের ডান পায়েও কামড় দিয়েছে পাজি শেয়ালটা, তাই তো এত জ্বালা। একা কারো সাহায্য ছাড়া তার হাঁটাটা দুষ্কর। ওয়াশরুমের কাছাকাছি আসতেই আরুণ অস্বস্তি নিয়ে বলল, হয়েছে, দাঁড়াও এখানে, বাকিটা আমি যেতে পারবো। দেওয়াল ধরে ধরে আরুণ বাকিটা পথ একাই এগোলো। তিরুর অবশ্য ইচ্ছে ছিল অন্ততপক্ষে ওয়াশরুমের দরজা অবধি এগিয়ে দেওয়ার, কিন্তু ছেলেটার মুখে খেয়াল করেছিল অস্বস্তি, তাই বাড়াবাড়ি করেনি আর তিরু। ওয়াশরুম থেকে বের হতেই আরুণ সর্বপ্রথম তাড়া দিয়ে বলল, একা যেতে পারবো, তোমার কষ্ট করা লাগবে না। তিরু ঠোঁট বাঁকালো আরুণের অগোচরে, ব্যঙ্গ করে বলল, ঠিক মতো দাঁড়াতেই পাচ্ছে না, আবার নাকি একা একা হেঁটে যেতে পারবে। যাক, আমার কি। ভারী কষ্টে বিছানা পর্যন্ত এসে হাঁপ ছাড়ল আরুণ। টাওয়েল দিয়ে হাত দুটো মুছে ব্যস্ত গলায় শুধালো, আমি হাসপাতালে কি করে এলাম তিরু? জ্ঞান হারানোর পর কিভাবে সবটা ম্যানেজ করেছিলে? তিরুর কথা বলতে ইচ্ছে হলো না। অতঃপর কি যেন ভেবে ও ভারী গলায় বলে উঠল, আপনাকে সেখানে রেখেই আমি সাইকেলের কাছে এসে ব্যাগ থেকে ফোন নিয়েছি। অন্তিককে কল দেওয়ার পর পুলিশকে কল দিয়েছিলাম, বাকিটা তারাই করেছে। ও, আমিও স্টুপিড। তোমাকে সেফলি বাসায় না পৌঁছে দিয়েই সেন্সলেস হয়ে গিয়েছি। সরি তার জন্য। দুজনকে জাপটে ধরল মৌনতা। তিরুর অস্বস্তি হচ্ছে এবার। তার হোস্টেলে ফেরার সময় হয়েছে। এ সময় না ফিরলে মাদার তাকে আর ভেতরে যেতে দেবেন না। একটা দিন তো হসপিটালে আরুণের পাশে কাটিয়ে দিয়েছে। আজ অপেক্ষা করছিল ছেলেটার জ্ঞান ফেরার। হুঁশে এসেছে আরুণ। তার কি এখন চলে যাওয়া উচিত নাকি থাকা উচিত? দ্বিধাদ্বন্দ্বে ভোগাকালীন তাকে উদ্ধার করে আরুণ। তোমার জিনিসপত্র কি এনেছো নাকি অন্তিককে পাঠাবো?
আরণ স্বাভাবিক কণ্ঠ। কিয়ৎক্ষণ হাঁসফাঁস করল তিরু, শেষে চট করে বলে উঠল, আনিনি, আনার দরকারও নেই। আমি থাকছি না এখানে, এক্ষুনি চলে যেতাম। আপনার জ্ঞান ফেরার অপেক্ষাতে ছিলাম। থ্যাঙ্কস দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর সেভিং মাই লাইফ। চললাম। আরণের মুখবয়ব পাল্টায়, গম্ভীরতা ছেয়ে গেল মুখশ্রী জুড়ে। দেহের যন্ত্রণাটুকু ভুলে ও চটপট উঠে দাঁড়ালো, এগোলো তিরুর নিকট। মেয়েটার দুই বাহু শক্ত করে চেপে ধরে মাথা নিল কানের কাছে। কানের পিঠে ঠোঁট জোড়া ছুঁয়ে আরণ রুড়ো গলায় বলল, 7 মাস দূরে ছিলে তিরু, আমি মেনে নিয়েছি, কারণ আমি ভুল করেছিলাম। এখন আর নিতে পারছি না আমি। তুমি কোথাও যাবে না, শুনতে পেরেছ? আমি যেতে দেব না। আরণে শুষ্ক ঠোঁট জোড়া এসে থামল তিরুর গালে। বেশ কিছুক্ষণ ওভাবে কাটল। অতঃপর তিরুকে ছেড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাইরে চলল আরণ। যাওয়ার পূর্বে সশব্দে লাগিয়ে গেল দরজা, সঙ্গে রেখে গেল স্তব্ধ দাঁড়িয়ে থাকা তিরুকে। ধূপধাপ পা ফেলার শব্দ। আরণ সিঁড়ি বেয়ে ওপরে উঠেছে। সে এতক্ষণ যাবৎ নিচে ছিল, ব্যাকইয়ার্ডে পায়চারি করছিল। বাড়ি জুড়ে নিস্তব্ধতা, অন্ধকার লেপ্টে আষ্টে পৃষ্ঠে। বড়সড় পর্দার ফাঁক গলে আসছে চাঁদের স্নিগ্ধ রশ্মি। পশ্চিম দিকে জানলাটার কপাট উন্মুক্ত, সেখান হতে শো শো করে ছুটে আসছে গা হিম করা শীতল সমীর। আরণের দেহ কেঁপে উঠল, দ্রুত পা চালালো। দরজার কাছাকাছি আসতেই তার ভ্রু কুঁচকাল। দরজাটা যেভাবে ভিড়িয়ে গিয়েছিল সেইভাবেই রয়েছে। তিরু রুমের বাইরে বের হয়নি। মেয়েটা রাতের খাবার না খেয়েই ঘুমোচ্ছে তবে? ভেতরে প্রবেশ করলো আরণ। তার সারা দেহ জুড়ে লাল নীল ব্যথা, অত্যাধিক যন্ত্রণা। ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে। রুমটা অন্ধকার, বিছানার কাছটায় চাঁদের আলো পড়ছে। ঠিক তিরুর পুরো দেহ জুড়ে ছেয়ে আছে চন্দ্ররশ্মি। আরণ শুষ্ক ঢোক গিলল। এলোমেলো হয়ে শুয়ে আছে তিরু, লম্বা চুলের দলে বিচরণ মুখশ্রীতে। ওড়নাটা অবিন্যস্ত হয়ে ভারী অবহেলায় পড়ে আছে বিছানার এক প্রান্তে। বিড়াল পায়ে এগোলো আরণ, বসলো তিরুর সন্নিকটে। ভূমিতে পা গুটিয়ে আবঝা গলায় বলল, চাঁদের গায়ে কলঙ্ক থাকে, কিন্তু আমার চাঁদের গায়ে তো কলঙ্ক নেই পৃথিবী। আমার চন্দ্রকন্যা পবিত্র স্নিগ্ধ। বুকের ভেতরটা উথাল পাথাল, হৃৎপিণ্ডের স্পন্দন অস্বাভাবিক। তাকে ছুঁয়ে দেওয়ার তীব্র বাসনা, তাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাগুলো গলা চেপে হত্যা করল আরণ। হো, চাঁদকে স্পর্শ করা কি এত সহজ নাকি? তিরু, এই মেয়েটা 7 মাস ধরে তাকে জ্বালিয়ে পুড়িয়ে খাড়খাড় করে ফেলেছে। বহুকালের ধৈর্যবান আরণ তিরুর এহেন কর্মকাণ্ডে মাঝে মধ্যেই ধৈর্য হারা হয়ে পড়েছে। বলা হয়, দূরত্ব বাড়লে গুরুত্ব বোঝা যায়। কথাটা কি মিথ্যা? না, একদমই না। এই যে তিরুটা আরণকে ছেড়ে চলে গেল, তারপর আরণ ভেবেছিল এবার বুঝি জীবনে শান্তি আসবে। কেউ নেই, যত্ন নেই, ভালোবাসা নেই। মন মতো নিজের জীবনটা নিজের মতো করে পরিচালনা করা যাবে। কিন্তু আমরা সবসময় যা ভাবি তাই কি হয়? হয় না। তাহলে পৃথিবীতে এত দুঃখী মানুষ থাকতো না। তিরুর অভাবটা আরণকে পোড়াতে শুরু করে 3 মাসের বেলায়। আশেপাশে কি যেন নেই, কিসের যেন নিদারুণ শূন্যতা। 3 মাস গিয়ে আরণ সেই শূন্যতা অনুভব করার কারণ উদ্ধার করে। তৎক্ষণাৎ সে চমকায়, থমকায়, তার বিশ্বাস হয় না। পরে গিয়ে সবটা স্বাভাবিকভাবেই মেনে নেয়। তিরুকে আরণ ভালোবেসে ফেলেছে? তা নয়, তবে
তিরু আরুণের জীবনে এক অপরিহার্য মানুষ হিসেবে গড়ে উঠেছে। ভালোবাসা হয়নি, ভালোবাসা আরুণের কাছে বিশাল ব্যাপার। বিশাল ব্যাপারগুলো এত দ্রুত ঘটতে পারে না, ধীরে সুস্থে ঘটে। আড়মোড়া ভেঙে পাশ ফিরল তিরু। চোখ দুটো কচলে তাকাতেই ও হুড়মুড়িয়ে উঠে বসে। বুকে হাত চেপে লম্বা লম্বা শ্বাস টেনে ভীতি নিয়ে শুধায়, ও আল্লাহ, আরুণ আপনি এইভাবে অন্ধকারের মাঝে আঁধারের ভূত সেজে বসে আছেন কেন? আশ্চর্য। বিছানার কার্নিশে হাত চেপে উঠে দাঁড়ায় আরুণ। কাল বিলম্ব না করে চট করে শুয়ে পড়ে তিরুর বাম পাশে। বলে, না খেয়ে ঘুমোচ্ছ কেন? ওড়নাটা গায়ে জড়িয়ে নেয় তিরু। লজ্জা লাগছে। এভাবে আরুণের সামনে ছিল ভাবতেই গা কাটা দিচ্ছে। জড়তা আঁটোসাঁটো হয়ে যাওয়া উপক্রম যখন, তখন আরুণ থমথমে গলায় শুধালো, এখন লজ্জা পেয়ে কি লাভ? যা দেখা তা তো দেখেই ফেলেছি। হতবম্ব তিরু অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি দেখেছেন? সামান্য ওড়না ছাড়া তো ছিলাম কেবল। আরুণ ঠোঁট বাঁকিয়ে হাসল, দুষ্টু কণ্ঠে আওড়ালো, তো আমি কি বলেছি নাকি ড্রেস ছাড়া ছিলে তুমি? আর অত গভীরে কেন যাচ্ছ? আমি তো তোমার চুল দেখার কথা বলছিলাম। গাল উত্তপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যে। নিবু নিবু দৃষ্টিতে তিরু দেখে বেশরম ছেলেটাকে। কি সাংঘাতিক ঠোঁটকাটা, কথা বলে দিচ্ছে অনায়াসে। তিরু শব্দগুচ্ছ হারালো, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। আরুণ, এই ছেলেটা আরুণ তো? তিরু নির্লিপ্ততা দেখে আরুণ আদেশের স্বরে বলল, আমার জন্য খাবার নিয়ে আসো যাও। রাতে যে ওষুধ খাইনি তা তোমার খেয়াল আছে? আমি যে অসুস্থ মানুষ, তোমার কি একটুও মায়া দেওয়া হয় না? হাঁটতে চলতে কষ্ট হয় বুঝো না? ঠোঁট বাঁকালো তিরু। হাঁটতে চলতে কষ্ট হয়? এতক্ষণ যে টোটো করে ব্যাকয়ার্ডে চক্কর মেরে এলো, তখন কষ্ট হয়নি? গলার স্বর নিম্নতর, তবুও কি করে যেন আরুণের কান অবধি সব কথাগুলোই পৌঁছালো। উঠে বসল আরুণ, উদাস গলায় বলল, ঘরে বউ পাত্তা দেয় না, তাহলে বাইরে যাব না তো কি করব? হেঁচকি উঠে গেছে তিরু। ছেলেটা কি পাগল হয়ে গেল? কি অদ্ভুত ব্যবহার! আরুণ তো এমন নয়। তাহলে হলোটা কি? নাকি তিরুকে আটকে রাখার নতুন কৌশল এটা? জানা নেই, কিছু জানা নেই তার। ঝটপট বিছানা থেকে নেমে তিরু ছুটল। এখানে থাকলে না জানি আর কত কি শুনতে হবে তার। তিরু বিভ্রান্তিকর চেহারা দেখে আরুণ মনে মনে হাসল, গা এলিয়ে দিল বিছানায়। তিরুকে অস্বস্তিতে ফেললে দেখি ভীষণ আনন্দ হয় তার। চাকরি হয়েছে তিরু, ছোটোখাটো একটা কোম্পানির চাকরি। বেতন ভালো হলেও কোম্পানি পছন্দ হলো না তার। তবু মোটা অঙ্কের বেতনের চাকরিটা ছাড়তে ইচ্ছে হলো না। আপাতত টাকা পয়সার ভীষণ দরকার। অফিস থেকে বেরিয়ে হাঁটা ধরল ও। আজ রোদ উঠেছে, রোদের তেজ প্রচুর। ছাতাটা সঙ্গে না আনার জন্য নিজেকে শখানেক গালাগাল করল সে। এতটা বেখেয়ালি মানুষ হয়? তাও এই ভিন দেশে এসে। সড়কে হাঁটতে হাঁটতে সকত্য করল, স্টুপিড তিরু, তোর মতো মদন দুনিয়াতে আর একটাও নেই। রাতে ঘুম হয়নি ঠিক মতো, ঘুমিয়েছিল 3টেয়, উঠতে হয়েছে 6টা
6টা। আরনের কারণে তার ঘুমোতে বেশ দেরি হয়েছে। এই ছেলেটাকে হাত দিয়ে খাইয়ে দিতে হয়েছে দ্বিতীয়বার, শেষ আবার তাকে খেতেও হয়েছে। কি জ্বালা! বাড়ির কাছাকাছি আসতেই তিরুর মেজাজটা খারাপ হলো। আরন বাইরে আবারও। তার নিষেধাজ্ঞা ছেলেটা শুনল না, মানল না। মেনেছে কখন তার কথা? বোধহয় না। ও লম্বা পা ফেলে এগোলো। আপনাকে আমি শতবার বারণ করেছিলাম না রুম থেকে বের হবেন না? আরন পেছনে তাকালো। রগচটা তিরুকে দেখে আমতা আমতা করে অভিযোগ করল, একজন অসুস্থ স্বাভাবিক মানুষ কতক্ষণ পারে ওই 4 দেওয়ালে বন্দি থাকতে বলো তো? আমার দম বন্ধ হয়ে আসতে চাইছিল, তাই বাইরে এসেছি। আকস্মিক উত্তরে তিরু হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। সে বাইরে গিয়েছিল বোধহয় ঘণ্টাখানেক আগে। কতক্ষণ? আমি বাইরে গিয়েছি মাত্র 1 ঘন্টা হয়েছে। এটুকু সময় আপনি পারবেন না ঘরে থাকতে? প্রিয় আসছে। এসেও তিরুর সাথে জরুরি আলাপে মশগুল হলো। আরুণ হাঁপ ছেড়ে বাঁচল। জায়গাটা ছেড়ে চলে যেতে নেবে তৎক্ষণাৎ তার হাত খপ করে ধরল তিরু। সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করল, যাচ্ছেন কোথায়? ওদিকে, ওপরে চলুন। তিরুর সেই শাসন, পূর্বের সেই যত্ন আরনের ভালো লাগলো। যেতে যেতে ও আর চোখে শতবার তাকালো তিরুর পারে। তার অন্তরাল এখন ব্যাকুল হয়ে চেঁচাচ্ছে, এই তিরুকেই তো আমি চেয়েছিলাম, মায়ের মতো যে আমায় আগলে রাখত সর্বক্ষণ। ঘড়িতে 8টা বেজে 10 মিনিট। অম্বরে কালশিটে আধার লেপ্টে। কুচকুচে কালো আকাশটাতে আজ তারার অভাব নেই। মেঘহীন আকাশে স্পষ্টত দেখা যাচ্ছে তাদের। প্যারিসে বৃষ্টির মাত্রা কমে এসেছে। বর্ষা যায় যায় অবস্থা। মেঘলা আকাশ আস্তে ধীরে হচ্ছে গুমোট, মেঘহীন। ব্যস্ত সড়ক, ফুটপাত ধরে হাঁটছে তিরু। পেছনে আরন। ছেলেটাকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে। অনবরত কথা বলে যাচ্ছে এই আধ ঘন্টা হলো। আশেপাশে ধ্যান নেই। তাকে দেখে মনে হচ্ছে ফোনে কথা বলা ব্যতীত দুনিয়াতে এ মুহূর্তে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশিষ্ট নেই। ক্যানে শেষ চুমুকটা দিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলল তিরু। বিরক্ত নিয়ে হাঁটা থামালো। কণ্ঠে কাঠিন্যতা টেনে বলল, এই আপনি আপনার এই হাঁসের প্যাক প্যাক করা থামাবেন? তিরুর কণ্ঠ ছিল জোরালো। পাশ দিয়ে হেঁটে যাওয়া দুজন শ্বেতাঙ্গ আর চোখে ওদের পানে তাকালো। বাঁ হাতে ধরে রাখা ফোনটা কান থেকে সরালো আরন। কল কেটে দিয়েছে। তার চোখে মুখে লুটোপুটি খাচ্ছে বিভ্রান্তি, অস্বস্তি। ও কণ্ঠের খাদ নামিয়ে শুধালো, কি হয়েছে তিরু? তোমার কিছু চাই? প্রত্যুত্তর করার ইচ্ছে হারালো তিরু। পা বাড়ালো। তার অফিস শেষে ছেলেটা যখন নিতে এলো তাকে, তখন কি যে খুশি হয়েছিল। গাড়িতে যাওয়ার বদলে সে চট করে হেঁটে যাওয়ার ইচ্ছা পোষণ করল। বাধা দেয়নি আরন, মেনে নিয়েছিল। সুপার শপ থেকে সফট ড্রিঙ্কস কেনার সময় তিরু ভাবছিল এবার একটু কাছাকাছি আসা উচিত। অনেক তো চলল অভিমান, অনুযোগ, অশান্তি, শাস্তি দেওয়ার পর্ব। এবার না হয় একটু কাছাকাছি আসা যাক। পদচারণ শুরু করার খানিকক্ষণ বাদই তিরুর পরিকল্পনায় পানি ঢেলে আসে ফোন কল। অতঃপর সবটা হয়ে যায় এলোমেলো। কথা বলছিল না কোনো তিরু। আরন দ্রুত পদে তিরুর পাশাপাশি এলো। মেয়েটা হুট করেই বেশ দ্রুত হাঁটছে। মুখশ্রীতে চাপা ক্রোধ। কি আশ্চর্য! এতটুকু সময়ের মাঝে হলোটা কি এ মেয়ের? ভাবাকালীন আরনের হুঁশ এলো তিরুর কর্কশ কণ্ঠ শুনে। আমি কি কোনো টকিং মেশিন যে অযথা পক পক করেই যাব? থতমত খায় আরন।
শুধায়। তা বলিনি, কিন্তু তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি এর আগে, উত্তর দাওনি। রাস্তায় গাড়ি চলাচল কম, এদিকটায় তেমন গাড়ি চোখে পড়ে না, সড়কটা ফাঁকাই থাকে বেশিরভাগ সময়। তিরু আনমনে হাঁটছিল। আচানক অনেক দিন আগের ঘটে যাওয়া ঘটনা মনে পড়ল তার। চঞ্চল হলো তার মন। অতশত না ভেবে ও চট করে জিজ্ঞেস করল, আপনি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছেন আরুণ? এমন কোনো বিষয় যা আমি জানি না? গলদেশ শুকিয়ে এলো আরুণের। বলল, হঠাৎ এ কথা বলছো কেন তিরু? তোমায় কেউ কি কিছু বলেছে নাকি? কেউ কিছু বলেনি, তবে আপনিই বলেছিলেন। আমি? জি, আপনার সেদিন জ্বর ছিল, বেশ আগের কথা এটা। আপনি জ্বরের ঘোরে বলছিলেন বাবা মাকে মারেনি। বারবার এই কথাটাই রিপিট করছিলেন। আপনার মাকে মারতে যাবে কেন? যতদূর জানি উনি পালিয়ে গিয়েছিলেন স্বেচ্ছায়। তপ্ত শ্বাস ছাড়ল আরুণ। বিতৃষ্ণা, বিরক্তি, হতাশা ঝাপটে ধরল তাকে। নিজেকে শাসন করতে গিয়েও ভাবল, ভালোই তো হয়েছে, তিরুকে এখন সবটা জানাতে সুবিধা হবে। পাশে একটা পার্ক রয়েছে। আরুণ সেদিকে চেয়ে বলে উঠল, বাসায় পরে যাই আজ, চলো ওদিকটায় গিয়ে বসি, তারপর বলছি সব। ওরা পার্কে ঢুকল। কপোতকুপুতি বাদে আর কেউ উপস্থিত নেই সেখানে। পার্কটা শিশুদের জন্য তৈরি করা। শিশুরা মূলত দিনের বেলায় আসে। বেঞ্চিতে বসে লম্বা লম্বা শ্বাস টানল আরুণ। শীতল কণ্ঠে শুধালো, আমার মা মারা যায় যখন আমি 12 বছরের ছিলাম। মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাকে খুন করা হয়েছিল। তিরু উত্তেজিত হয়ে প্রশ্ন ছড়ে, কি বললেন? কে করেছে এ কাজ? আল্লাহ মামুদ? জানা নেই। সে ঘটনার পর দিন বাবা থানায় কেস করেছিলেন, কাজ হয়নি। পুলিশ তদন্ত করলেও কোনো সুষ্ঠু কারণ খুঁজে পায়নি। মাকে হত্যা করা হয়েছিল এটা নিশ্চিত, কিন্তু কে করেছে, কিভাবে করেছে এটা কেউ জানে না। পুলিশ তদন্ত করার পর যথাযথ বিচার করতে পারেনি। তারপর আমি বড় হলাম, বাবাই সংসার চালাতো। তবে মাঝে বাবা অ্যাক্সিডেন্ট করে পঙ্গুত্ব বরণ করে। আমি চলে আসি প্যারিসে সংসারের হাল ধরতে। টাকা পয়সা যখন হাতে আসতে লাগলো, আমি তখন সিআইডির কাছে মায়ের কেসটা সম্পর্কে কথা বলছি। 4 বছর হতে চলল। তারা আশানুরূপ কোনো ফল আমায় দিতে পারেনি। জানা নেই কেন, কী কারণে। তারপর লাস্ট কয়েক বছর ধরে হুট করে গ্রামে গুঞ্জন উঠেছে বাবা মায়ের হত্যার জন্য দায়ী। গুঞ্জন দিন দিন বাড়ছে। হঠাৎ করে গ্রামের মানুষের এরূপ আচরণ মাথায় ঢুকছে না। এতকাল কোনো কথা বলল না, কিন্তু শেষে এসে তারা আমার বাবার ঘাড়ে দোষ চাপিয়ে দিল। পুনরায় আর কোনো কথা বলল না তিরু। এক মনে তাকিয়েছিল আরুণের পানে। ছেলেটার মুখবায়ব পরিবর্তন হয়েছে। শীতলতা ছেয়ে থাকা চেহারাটা ভর করেছে আমাবস্যা। ভীষণ ভীষণ কালচে দুঃখ। আকাশের পানে তাকিয়ে আরুণ দীর্ঘশ্বাস ফেলল। হতাশা নিয়ে আওড়ালো, মায়ের হত্যাকারীকে কখনো শাস্তি দেওয়া হবে না হয়তো। বিনা দোষে
মারা যাওয়া আমার মাকে কে কেন মারল তা হয়তো জানা হবে না। নিজেকে কেমন ব্যর্থ সন্তান মনে হয় আমার। ব্যস্ততীত হলো তিরু, বলে উঠল, এভাবে বলবেন না। আপনি চেষ্টা করছেন তো, বাকিটা আল্লাহ তাআলার ওপর। তার কাছে দোয়া করুন, দেখবেন সমাধান পাবেন। রাত বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আরনের বুকে ঘাপটি মেরে বসে থাকা হাহাকার বেদনা। শটান হলো আরন। কিয়ৎক্ষণ স্থির হয়ে বসে থেকে ও আচানক পা গুটিয়ে শুয়ে পড়ল, মাথা পাতল তিরুর কোলে, আকুল গলায় শুধালো, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তিরু। তিরু তাই করল। আরন চোখ বুঝেছে। তৎক্ষণাৎ তার অক্ষিকোট হতে গড়িয়ে পড়ল এক বিন্দু জল। ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে তার। কাঁদতে পারলে শান্তি লাগতো বোধ হয়, কিন্তু তিরুর সামনে কাঁদবে কি করে? লজ্জা লাগবে না? মায়ের কথা মনে পড়লে অবিন্যস্ত হয়ে পড়ে আরন, নিজের সত্তাকে হারিয়ে ফেলে। পৃথিবীতে এই একটা মানুষই ছিল যাকে সে পাগলের মতো ভালোবাসত। মায়ের সেই ক্ষতবিক্ষত দেহ চোখের সামনে ভেসে উঠলে তার মনে হয় সে এক্ষুনি মারা পড়বে। অমন নিষ্ঠুর দৃশ্য সইতে পারে না। আরনের মনোবস্থা তিরু খানিকটা আঁচ করল। ও কাঁধে হাত রাখলো আরনের কানের কাছে অধৈর্যরা নিয়ে ভরসা দিয়ে বলল, আপনি আপনার মায়ের খুনিকে ঠিক খুঁজে পাবেন। আরন, হতাশ হবেন না, আমি আছি না পাশে। কিচেন থেকে টুংটাং শব্দ আসছে। সদ্য ঘুম থেকে ওঠা প্রিয় শব্দ শ্রবণ মাত্রই চমকালো। কি আশ্চর্য, এত সকালে কিচেনে কে? বাড়িতে চোর ডাকাত ঢুকলো নাকি? সে ব্যতীত এই ভোরবেলাতে তো কেউ কিচেনে যায় না। লম্বা কদম ফেলল প্রিয়। কিচেনে প্রবেশ মুখে দাঁড়িয়ে তিরুকে রান্না করতে দেখে ভারী চমকালো, খানিকটা লজ্জাও পেল। আজ বোধহয় তার ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে। দুঃখিত ভাবি, আজ ঘুমটা এত দেরিতে কিভাবে যে ভাঙল। আপনি রুমে যান, আমি রান্না করছি। প্রিয় ব্যতিব্যস্ত হয়ে বলল। পেছনে তাকাই তিরু। প্রিয়র মুখটা চুপসে রয়েছে, এমন ভাব যেন সে বড়সড় অপরাধে আসামি। ও চমকালো, ভাবল, মিষ্টি মেয়েটা এই হাল কেন? কোথায় দেরিতে উঠলে প্রিয়? ঘড়িতে সময় দেখেছ তুমি? মাত্র 5টা বাজে। এত সকালে কেউ ঘুম থেকে ওঠে? যাও ঘুমোও গিয়ে, আজকে আমি রান্না করব। ছটফটিয়ে উঠল প্রিয়, বলল, না না ভাবি, তা কি করে হয়? এটা তো আমার কাজ, তুমি পারবে না, কষ্ট হবে তোমার। এটা যে তোমার কাজ তা কোথায় লেখা আছে শুনি? কষ্ট হবে না আমার, বললাম না। এখন আর আমাকে বাধা দিলে কিন্তু আমি রেগে যাব। তিরুর রূঢ় গলা শুনে প্রিয় হতভম্ব। কি করবে তা বুঝতে পারল না। জড়তা নিয়ে আড়ষ্ট ভঙ্গিতে যখন দাঁড়িয়েছিল তখন ঠেলে ঠুলে তিরু তাকে বের করে দেয় রান্নাঘর থেকে। প্রিয় হতভম্ব। কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে রইল। পা ধরে আসতেই ও হাঁটা ধরল। দাঁড়িয়ে থেকে বিশেষ লাভ হবে না। তিরুকে পুনরায়
ডাকার পর যদি রেগে যায়, সংসারটাকে আগলে ধরা দরকার, নিজের মতো করে গুছিয়ে নেওয়া দরকার, সব কিছু পরিপাটি করা দরকার। ভাবনাগুলো মাথায় ঢুকেছিল বেশ কয়েকদিন যাবৎ, কিন্তু কোথাও যেন জড়তা, একগাদা সংকোচের পাহাড়। অবশেষে পাহাড় ডিঙিয়ে সব কিছু আগলে ধরার পালা। তিরু ঘুম থেকে উঠে লেগে পড়েছে কাজে। ও অনেক দিন যাবৎ ভেবেছে এই সংসারটা তার পক্ষে ছাড়া সম্ভব না। আরণকে তালাক দিতে পারত, সিদ্ধান্ত অবধি নিয়েছিল, কিন্তু আরণ তো অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী। ছেলেটাকে আরেকটা সুযোগ দিলে তো খুব বেশি অপরাধ হয়ে যায় না। তিরুকে হতাশ করছে না আরণ। এই যে এ বাড়িতে আসার পুরো ৮টা দিন একদম চোখের পলকে কেটে গেল। আরণ এই কয়েকদিনে অনেকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছে, তিরুকে পর্যাপ্ত সময় দিয়েছে। চাপা স্বভাবের মানুষটা কথা না বলুক, অন্তত বাড়ি ফিরে খোঁজ খবর নিয়েছে, এটুকু তো যথেষ্ট। সময়ের সাথে সাথে হয়তো বা আরণ আরও উন্নতি হবে, আর একটু স্বাভাবিক হয়ে কাছাকাছি আসবে। তুমি? পেছন হতে ছিটকে এলো বিস্ময় ভরা কণ্ঠস্বর। হাত ধুয়ে ঘাড় ফিরে তাকালো তিরু। ফর্মাল ড্রেস পরে পরিপাটি হয়ে দাঁড়িয়ে আরণ, চোখে মুখে তার উপচে পড়া অবাকতার রেশ। তিরু এগিয়ে গেল, ভ্রু কুঁচকে বলল, আমি? এত অবাক হওয়ার কি আছে? আশ্চর্য তো, আমি কি কিচেনে আসতে পারি না? আসা নিষিদ্ধ নাকি? আমতা আমতা করল আরণ। না, তেমন না বিষয়টা, আগে কখনো দেখিনি তো, তাই আর কি। তুমি রান্না করছো কেন? প্রিয় কোথায়? অসুস্থ নাকি? প্রিয় ঠিক আছে, অসুস্থ নয়, ওকে আমি ওপরে পাঠিয়ে দিয়েছি। এখন থেকে এ বাড়ির রান্না আমি করব ভাবছি। আরণ সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, রান্না পারো তো? আমি কিন্তু কোনো অখাদ্য কুখাদ্য খেতে পারবো না। কান লাল হলো তিরু। ছেলেটা তাকে মুখের ওপর অপমান করে দিল। ও রুড়ো গলায় বলে উঠল, খেয়ে তারপর মন্তব্য করুন, আগেই নেগেটিভিটি আনছেন কেন মাথায়? আরণ বলল না কিছু। কিয়ৎক্ষণ কপাল ভাঁজ ফেলে তাকিয়ে খাবার টেবিলে গিয়ে বসল। প্রিয় অন্তিক এলো বাদেই। তিরু খাবার সার্ভ করার পর টুকটাক কথা চলল ওদের ভেতর। খাওয়া শুরু করতেই তিরু তার নজর আটকালো আরণের মাঝে। আরণ কথা না বলে চুপচাপ খাচ্ছে। প্রিয় অন্তিক দুজনেই তিরুর হাতের রান্নার প্রশংসা করলেও মৌন আরণ। শেষ অবধি সে মৌনতাকে আঁকড়ে ধরে রইল। খারাপ লাগলো তিরু। ২-৪টা ভালো হোক কি মন্দ কথা বললে কি হতো এমন? খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আরণ তারা দেখিয়ে আন্তিককে নিয়ে চলে যায়। সেদিকে ভগ্ন হৃদয়ে তাকিয়ে থাকে তিরু। তার মনো অবস্থা বোধহয় বুঝতে পারল প্রিয়। এগিয়ে এসে কাঁধে হাত রেখে নম্র গলায় শুধালো, আরণ ভাই কিছু বলল না দেখে মন খারাপ করো না ভাবি। ভাই এমনই, অনুভূতি প্রকাশ করতে জানে না, সে কয়েক বছর ধরে দেখে আসছে। অস্বস্তিতে পড়ল তিরু। প্রিয় তার মন পড়ল কি করে? ইস, ভারী লজ্জা হচ্ছে এখন। সে কখনো কাউকে তার মনের কথা জানতে দেয় না, বুঝতে দিতে চায় না। মনের অব্যক্ত কথা খুব কাছের মানুষ ব্যতীত কাউকে বোঝাতে চায় না। আপাতত কাছের মানুষের তালিকায় তানহা রয়েছে। এই তালিকাতে না আরণ স্থান পেয়েছে, না ইলি। প্রিয় চলে গেল। তিরু আরও কিছুক্ষণ সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। কিবোর্ডে টাইপিংয়ে ব্যস্ত তিরু। লাইব্রেরিতে নিম্ন শব্দের ঝংকার। কক্ষ শীতল, নেই আলো। ল্যাপটপের মৃদু আলো ব্যতীত কক্ষ আঁধার। এসি অন করা থাকা সত্ত্বেও ঘামছে তিরু। ললাটে জমেছে বিন্দু বিন্দু জল। সরু বলিরেখার উৎপত্তি হয়েছে। চিন্তায় মন আকুপাকু করছে, মিলছে না হিসেব। কোথাও যেন গড়বড়। টানা 4 ঘন্টা বিশ্রামবিহীন দেহ, তবুও টেনশনে ক্লান্তি আসছে না। চোখ দুটো কি নিদারুণ লালচে হয়ে। আরও কিছুক্ষণ সময় অতিবাহিত হলো। সমাধান মিলতেই হাঁপ ছেড়ে বাঁচল ও। নতুন চাকরি, প্রথমেই গরমিল দেখা দিলে বিষয়টা কেমন দেখায় না? চেয়ার ছেড়ে উঠতেই পা চিনচিন করে উঠল। বেশি সময় নিয়ে বসেছিল। রাত হয়েছে।
12:30 বাজে। আরুণের তো এ সময় এসে যাওয়ার কথা। ছেলেটা কি এখনো বাড়ি ফেরেনি? ফিরলে তো তিরুর সাথে দেখা করে আসা মাত্র অভ্যাসে পরিণত হয়েছে। তবে আজ কি হলো? সিঁড়ি দিয়ে নামার সময় তিরু খেয়াল করলো সদর দরজা দিয়ে কেবলমাত্র ঢুকছে আরুণ। শার্টের হাতটা গুটিয়ে পা ফেলছে লম্বা লম্বা। সিঁড়ির গোড়ায় মুখোমুখি হলো দুজন। প্রথমে কথা বলল তিরু। এত রাত হলো যে? আরুণ ভারী ক্লান্ত গলায় জবাব দিল, ব্যস্ত ছিলাম প্রচণ্ড। আজ তো ভেবেছিলাম আসা হবে না বাসায়। আশপাশ দেখতে দেখতে তিরু পুরোনাই জিজ্ঞেস করল, অন্তিক আসেনি? ও আসবে না আজ। কদম ফেলে সামনে এগোতে নিচ্ছিল তিরু। অমনি তার হাত খপ করে ধরে নিজের কাছে টেনে আরুণ প্রশ্ন ছুড়ল, তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? কি করছিলে এতক্ষণ? অফিসের কাজ ছিল, ওগুলোই করছিলাম। ভ্রু নাচালো আরুণ, বলল, রাতে রান্না করেছো তো? সকালে তো বেশ বলেছিলে এখন থেকে তুমিই রান্না করবে। সলজ্জে নতজানু হলো তিরু। ইস, কি সাংঘাতিক লজ্জা! সকালে বড় গলায় বলল, আর তা পূরণ করা হলো না। মাথায় ছিল না তার। এসেই ব্যস্ত হয়েছে অফিসের কাজে। বাসায় সবাই এখন খাবেটা কি? মুখশ্রী পাংশুটে বর্ণ হলো। চেহারায় শোভা পেল মলিনতা। ইটস ওকে তিরু, এভাবে কষ্ট পাওয়ার কিছু হয়নি। রান্নার কাজটা আমি মনে করি তুমি না করাই বেটার। মাঝে মধ্যে শখের বসে ইটস এনাফ, বাট অন্যান্য সময় প্রিয়কেই না হয় এই কাজটা করতে দাও। বেচারা এ বাড়িতে থাকতে না হলে আনইজি ফিল করবে। ওকে আমি কোনো জব করতে দিইনি, ও দুর্বল প্রকৃতির বলে। জেদ ধরে রান্নাবান্নার দায়িত্বটা ও নিয়েছে, আমি নিষেধ করিনি। এখন যদি এই কাজটা তুমি করো তাহলে ও আমার কাছে জব করার আবদার করবে, যেটা আমি চাইছি না। মেয়েটা অসুস্থ তিরু, বছরের বেশিরভাগ সময় ও সিক থাকে। ডাক্তার সব সময় ফ্রি থাকতে বলেছে। চাপ নেওয়া নিষেধ ওর। আর এখানে জব করা মানে হাজার হাজার প্রেশার নিজের কাঁধে তুলে নেওয়া, যা তুমি জানো। আমি ওকে আমার আপন বোনের মতো স্নেহ করি। আমার বোন আমার এত টাকা পয়সা থাকতে কেন কষ্ট করতে যাবে বলো তো? আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি। জি, বুঝেছি, ছোট্ট করে প্রত্যুত্তর করল তিরু। ওপরে যেতে নিয়ে কি ভেবে যেন তিরুর সন্নিকটে এলো আরুণ। তিরুর কান চেপে ধরে অধর ছোঁয়ালো কপালে। অধর জোড়া গালে নামিয়ে এনে কণ্ঠের খাদ নামিয়ে শুধালো, এটা তোমার গিফট ছিল ফর মোটামুটি ভালো রান্না করার জন্য। চলবে।